প্রাণগঞ্জ অঞ্চলের নেতৃত্বদেরকে, যাদের উদ্যোগে আজকে স্বেচ্ছায় রক্ত অর্পণ শিবির হচ্ছে। ওখানে বসে যান, যারা চেয়ার যেখানে দেওয়া আছে ওখানে বসে যান, ওখানে দিয়ে দেন। যাদের উদ্যোগে শহীদ মহিউদ্দিন মোল্লা, রেজাউল গাজী, হাসান ভাইদের স্মৃতিতে রক্ত অর্পণ শিবির করছে। হয়তো ফিজিক্যালি হাসান ভাই, মহিউদ্দিন ভাই, রেজাউল ভাই আমাদের মধ্যে না থাকলেও মেন্টালি তারা আমাদের সাথে আছে, তাদেরকে আমরা ভুলে যাইনি। তাদের স্মৃতিকে রক্ষা করার জন্য আমরা আজকে প্রাণগঞ্জ অঞ্চলের উদ্যোগে রক্ত অর্পণ শিবির করছি। ধন্যবাদ জানাবো অঞ্চল নেতৃত্বদেরকে, ধন্যবাদ জানাবো আজকের এই রক্তদান শিবিরের রক্ত যোদ্ধাদেরকে, যারা এই শিবিরে এসে রক্ত দিয়ে শিবিরকে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে সহযোগিতা করছে। ধন্যবাদ জানাবো দর্শকের আসনে বসে থাকা, দাঁড়িয়ে থাকা অগণিত মানুষজনদের, যাদের সহযোগিতায়, যাদের উপস্থিতিতে আমাদের এই প্রোগ্রাম প্রাণবন্ত হচ্ছে। ধন্যবাদ জানাবো মিডিয়ার বন্ধুদের, বিভিন্ন স্ট্রিমের মিডিয়া আছেন, যারা আমাদের এই কর্মকাণ্ডকে শুধু ভাঙড়ের মধ্যে সীমাবদ্ধ নয়, ভাঙড়ের বাইরে গণ্ডি পার করে রাজ্যের বিভিন্ন কোণায় ছড়িয়ে দিতে সহযোগিতা করছে। আজকে কথা বলো। ধন্যবাদ জানাই প্রশাসনের কর্তাদেরকে, যাদের সহযোগিতায় এই প্রোগ্রামটি সুষ্ঠুভাবে হচ্ছে এবং সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে এই আশা রেখে। বন্ধুগণ, আপনারা সবাই জানেন 2023-এর পঞ্চায়েত নির্বাচনে কিভাবে ভাঙড়ের বুকে অশান্তির আগুন নামিয়ে নিয়ে আসা হয়েছিল, কিভাবে শাসক দলের ছত্রছায়া থেকে ক্যানিং পূর্বের নেতৃত্বরা এবং ভাঙড়ের দুটো ব্লকের নেতৃত্বরা ভাঙড়ের নিরীহ মানুষকে অশান্তির আগুনের দিকে ঠেলে দিয়েছিল। এই জায়গায় পৌঁছে গিয়েছিল এই নির্বাচন প্রাককালে। প্রথমে মহিউদ্দিন মোল্লাকে তারা খুন করে, তারপর একাধিক মানুষ তারা আমাদের গুলিবিদ্ধ হয়ে হসপিটালাইজ ছিল। এই কথা মাথায় রেখে আমি ভাঙড়ের মানুষের কথা ভেবে, ভাঙড়ে না হিংসা হয়, ভাঙড়ের কোনো মায়ের কোল না খালি হয়। আপনারা দেখেছিলেন আমি ছুটে চলে গিয়েছিলাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, রাজ্যের অভিভাবিকার কাছে গিয়ে এটা বলেছিলাম, যদিও তার তখন মূল্যবান সময় আমাকে দেওয়ার মতো প্রয়োজন তিনি বোধ করেননি, কিন্তু আমি মিডিয়ার মাধ্যমে এই বার্তা দিয়েছিলাম যে ভাঙড়ের শান্তির স্বার্থে যদি মমতা ব্যানার্জি বলে আইএসএফ যে কটা প্রার্থী দিয়েছে সব কটাই প্রত্যাহার করে নেবে, ভাঙড়ে অন্তত শান্তি থাকুক। কিন্তু সে কথাই কর্ণপাত করেনি। নির্বাচনের সময় হিংসা করেছিল, তারপরে গণনার রাত্রে যখন একের পর এক সিটে হারতে শুরু করেছিল, যখন পরাজয় যখন তাদের হচ্ছিল, সেই সময় তারা মেনকে অফ করে দিয়ে তারা নির্বিচারে গুলি চালিয়ে একজন সাধারণ নাগরিককে খুন করেছিল, সাথে সাথে আমাদের পার্টির আরো দুইজনকে খুন করেছিল, যার মধ্যে হচ্ছে হাসান ভাই এবং রেজাউল ভাইকে তাদেরকে খুন করেছিল। হাসান ভাই, রেজাউল ভাই, মহিউদ্দিন ভাই যদি আজকে জীবিত থাকতো, আপনাদের মতো হয়তো দর্শকের আসনে বসে থাকতো বা এখানে বসে থাকতো, কিন্তু তারা আজকে জীবিত নাই বলে তাদেরকে আমরা ভুলে যাই না, তাদের পরিবারকে আমরা ভুলে যাই না। আজকে পরিবারকে স্টেজে তুলে একটু সংবর্ধিত করেছি বলে ভাববেন না সারা বছর খোঁজ নাই না, এটা ব্যাপার নয়। আমরা সেই রাজনীতি করি না। বছরে একটা দিন আসবে, একটা বড় মূর্তি করে মূর্তির উপরে মালা চাপিয়ে দিয়ে
অমুক অমর রহে বলে ছেড়ে দিলাম, ও কাজ আমরা করি না। বছরে 365টা দিনই আমরা হাসান ভাইয়ের পাশে থাকি, আমরা রেজাউলের পাশে থাকি, আমরা মহিউদ্দিনের পাশে থাকি। আমাদের অঞ্চল নেতৃত্বদেরকে ঠিক করে দেওয়া হয়েছে যে এদের এই সমস্যা, বাচ্চাদের পড়াশোনা থেকে শুরু করে যা সমস্যা আছে সেটাই আমরা সমাধান করার চেষ্টা করি। আজকে মহিউদ্দিন ভাই, হাসান ভাই, রেজাউল ভাই আমাদের কাছে নাই, কিন্তু তারা থাকলে আপনাদের মতোই, এই রাহুলের মতো, এই একাজুলের মতো, এই আলমগীরের মতো, এই রাইনুরের মতো, এই আমার ওইগুলদের মতো, এই আমাদের একাজুল যারা আছে, এই বাকি যারা অঞ্চল হাইবুল্লারা আছে, এদের মতোই আজকে রক্তদান শিবিরটা যাতে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছে যায় তার চেষ্টা করত, তারাও সহযোগিতা করত, ভলেন্টিয়ারের কাজ করত। কিন্তু তারা আজকে নাই, তো কি হয়েছে? তাদের নাম নিয়ে, তাদের স্মৃতিতে বাকি যে সমস্ত কারিমুল আছে, আমাদের এদিকে ইমরান ভাই আছে, বাকি যারা আমাদের মালিক ভাইরা আছে, ভাঙড়ের নেতৃত্বরা আছে, আমরা কিন্তু তাদেরকে ভুলে যাইনি। তারা সশরীরে হাজির না থাকলেও তাদের নাম নিয়ে আমরা রক্তদান শিবির করছি। আমরা এই বার্তা দিতে চাই, তোমরা আমাদের নেতৃত্বকে খুন করলেও, তোমরা আমাদের নেতাদেরকে খুন করলেও, তোমরা আমাদের কর্মীদের খুন করলেও, ভাঙড়ে আমরা যে শান্তির রাজনীতি করতে চাইছি, অশান্তির রাজনীতিকে দূরে সরাতে চাইছি, ভাঙড়ে রক্তপাতের রাজনীতি নয়, ভাঙড়ে রক্তদানের রাজনীতি হোক, সেটা আমরা প্রমাণ করে দিচ্ছি। আমাদের মধ্য থেকে 3 জনকে তোমরা কেড়ে নিলেও তাদের নাম দিয়ে আমরা রক্তদান শিবির করে ভাঙড়কে তার আসল ভাঙড়ে পরিণত করতে চাই। ভাঙড় রক্তপাতের ভাঙড় নয়, ভাঙড় রক্তদানের ভাঙড়, তার প্রমাণ আজকে এখানে প্রাঙ্গণ দেখাচ্ছে। নারায়ণপুর দেখিয়েছিল 749 জন ওই অঞ্চলের রক্ত যোদ্ধারা রক্ত দিয়ে প্রমাণ করেছিল। আবার যে জায়গায় করেছিলাম সেই জায়গাকে সবসময় হিংসার আতুর ঘর হিসাবে দেখানো হয়। সেই জায়গাতে আমাদের সাচ্চু ভাইয়েরা, আমাদের চারখন নেতৃত্বরা এগিয়ে এসেছে, ওখানকার মা বোনেরা, বাপ ভাইরা সহযোগিতা করেছে, ওই অঞ্চলের মানুষ সহযোগিতা করেছে, ব্লকের জেলার নেতৃত্বরা সহযোগিতাতে ওখানে 749 জন রক্ত দিয়েছে। যা বিবি রাইট ভোজের মাঠের নাম, যে দুর্নাম ছিল, ওরা নিজেরাই বুঝিয়ে দিয়েছে। আমি কটা বাজে এখন কি করে বুঝবো? আজেন্ডা হয়ে যাক। আপনারাও ভিতরে দাঁড়াবেন না, আপনারা এখানে চলে আসেন। এখানে ভলেন্টিয়ার কেউ দাঁড়াবে।
ভালো। তো আজকেও সেই রক্তদানের কাজ চলছে। ইতিমধ্যে যতটুকু খবর পেলাম, আমি যখন স্টেজে এসে পৌঁছেছিলাম, প্রাণগঞ্জ অঞ্চলের 500 জন রক্তযোদ্ধা তাদের মূল্যবান রক্ত দিয়ে ক্যাম্পকে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে সহযোগিতা করেছে। বন্ধুগণ, যারা রক্ত দিতে এখনো ভাবছে রক্ত দেবেন কি দেবেন না, কি হবে না হবে, তাদের উদ্দেশ্যে আমার বার্তা, মেডিকেল সায়েন্স বলছে প্রতি 90 দিন পুরুষের ক্ষেত্রে, প্রতি 120 জন, 120 দিন মহিলাদের ক্ষেত্রে যদি কেউ নিয়মিত রক্ত দেয়, তার ক্যান্সার রোগের সম্ভাবনা ঝুঁকি কমে যায়, তার স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে যায়। তাই রক্ত দিয়ে যেমন সম্প্রীতির বার্তা দেওয়া হয়, রক্ত দিয়ে যেমন ঐক্যের বার্তা হয়, রক্ত দিলে যেমন সৌহার্দ্যের পরিবেশ তৈরি হয়, ঠিক একইভাবে নিয়মিত রক্ত দিলে আপনার স্বাস্থ্য ভালো থাকে। রক্ত দিলে যেমন থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত মানুষ যাদের প্রতিনিয়ত রক্তের প্রয়োজন হয়, তার ঘাটতি চাহিদা পূরণ করা হয়, মুমূর্ষু রোগীর অনেক প্রাণে বাঁচতে পারে, রক্ত দিলেও আপনার স্বাস্থ্য ভালো থাকবে। তাই বন্ধুগণ, যারা এখনো ভাবছেন রক্ত দেবো কি দেবো না, তাদের উদ্দেশ্যে বলি, মেডিকেল সায়েন্স বলছে 20 থেকে 18 থেকে 22 দিনের মধ্যে আপনার শরীরে যে রক্তটি আপনি দিচ্ছেন সেটা সম্পূর্ণ হয়ে যাবে। ফলে লাভ কি আছে, যেখানে যদি যারা ডক্টররা আছেন বা মেডিকেল সায়েন্স নিয়ে যারা পড়াশোনা গবেষণা করেছেন, তাদেরকে জিজ্ঞাসা করে নেবেন, শরীরে যত নতুন রক্ত হবে, উৎপন্ন হবে, তৈরি হবে, যত শরীরে ব্লাডের সার্কুলেশন হবে, যত শরীরে রক্ত চলাচল করবে, আপনার স্বাস্থ্য তত ভালো থাকবে। যখন রক্ত জমাট বাঁধে জানবেন, তখনই আপনার রোগ হওয়ার সম্ভাবনা বাড়ে। কারণ দেখবেন অনেক ক্ষেত্রে কেউ অ্যাক্সিডেন্ট করেছে বা যেমন করে পড়েছে, হাতে লেগেছে, পায়ে লেগেছে, রক্ত জমাট বাঁধলে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। যাতে অনেকে দেখবেন মাথায় চোট পেয়ে যায়, রক্ত জমাট বেঁধে থাকলে ওর থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। যদি আপনি নিয়মিত রক্ত দেন, তাহলে রক্ত আপনার শরীর থেকে কমছে, নতুন রক্ত হচ্ছে, ওখানে পৌঁছাতে গেলে রক্তটা চলাচল করছে, ফলে আপনার স্বাস্থ্যটাও ভালো থাকবে। বন্ধুগণ, যারা উপস্থিত হয়েছেন, মাইকের আওয়াজ যাচ্ছে, আপনারা ভাবছেন কি হবে না হবে, আমি আপনাদের বলবো, পশ্চিম বাংলায় প্রতিনিয়ত 1800 থেকে 2000 ইউনিট রক্তের প্রয়োজন হয়। যে 1800 থেকে 2000 ইউনিট রক্তের প্রয়োজন হয়, সেই রক্তের ঘাটতি পূরণ করার জন্য সরকারের কোনো সদিচ্ছা নাই, তাতে গিয়ে শাসক দলেরও কোনো সদিচ্ছা নাই। কোথায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছাত্র সংগঠন, স্টুডেন্ট ফ্রন্ট, ছাত্র জনতা সমাবেশ করেছে, ব্যাপক মানুষের জমায়েত হয়েছে, স্বতঃস্ফূর্ত ভাবে অভিভাবকরা এসে উপস্থিত হয়েছে, ওটাকে কাউন্টার করার জন্য আবার ছাত্র যুবদের সমাবেশ ডাকতে হচ্ছে। কিন্তু ওখানে নারায়ণপুর অঞ্চলে, ভাঙড় 1 নম্বর ব্লকের নারায়ণপুর অঞ্চলে রক্তদান শিবির করল আইএসএফ, 749 জন রক্তযোদ্ধা রক্ত দিয়েছে। শাসকের এই কম্পিটিশনটা নেওয়া দরকার, এই চ্যালেঞ্জটা নেওয়া দরকার, যে নারায়ণপুর অঞ্চলের প্রধান তৃণমূলের, উপপ্রধান তৃণমূলের, সমিতির মেম্বার তৃণমূলের, জেলা পরিষদের মেম্বার তৃণমূলের, সুতরাং যদি ওরা 749 জন রক্ত দেয়, তাহলে তৃণমূলকে 1500 লোকের অ্যারেঞ্জমেন্ট করা দরকার, এই কম্পিটিশনটা নেওয়া দরকার। কিন্তু এই কম্পিটিশন, এই চ্যালেঞ্জটা তারা গ্রহণ করছে না। তো আজকে এখানে প্রাণগঞ্জে এখন কত রক্ত দিয়েছে, আমি আমাদের রাহুল আছে, রেকর্ডটা আমাকে একটু দিয়ে দাও, কত রেকর্ডটা একটু দিয়ে যাও, কত রক্ত দিয়েছে, যারা দিয়ে যাক তারা।
আমাদের এখানে প্রাণগঞ্জ অঞ্চলের শেরপুরের মাঠে, প্রাইমারি স্কুলের মাঠে যে রক্তদানের আমরা ব্যবস্থা করেছি, এই কম্পিটিশন আমাদের মধ্যে আসুক। কম্পিটিশনটা কি? প্রাণগঞ্জ যদি আজকে 500 লোক রক্তের ব্যবস্থা করতে পারে, 500 ডোনারের ব্যবস্থা করতে পারে, 500 লোকের তাহলে যান বিমান বাঁচতে পারে, 500 লোকের তাহলে স্বাস্থ্য ভালো হতে পারে, তাহলে এই চ্যালেঞ্জটা শাসকের নেওয়া দরকার। যে প্রাণগঞ্জের যদিও ভোট হয়নি আমরা ভালো করে জানি, ভয়ে ওরা আপনার নমিনেশনই করতে দেয়নি, তবে এই দিন আর ঘনিয়ে আসছে, এই দিন আর চলবে না। আগামী দিনে মানুষ তার অধিকার ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। এখানে যদি 600 অলরেডি 600 রক্ত হয়ে গেছে, তাদের জন্য একটা ছোট্ট করতালি হয়ে যাক। 600 রক্ত যোদ্ধা, যার মধ্যে আমি জোর গলায় বলতে পারি, আমি রাজ্যের বিভিন্ন জায়গায় যাই, সেখানে গিয়ে বলি ভাঙড় রাজ্যকে সত্যি পথ দেখায়। আজকে তাপসবাবু যে কথা বললেন বাস্তব কথা, ভাঙড় আজকে যেটা চিন্তা করে, রাজ্য যেটা কালকে ভাবে। ভাঙড় রক্তদান উৎসব করে দেখিয়েছে। একটা ভেন্যুতে সর্বপ্রথম ভাঙড়ে 2720 জন রক্ত দিয়েছিল, তার 2 বছর পরে সেই জায়গাতেই আবার রক্তদান শিবির, আমরা রক্তদান মহোৎসব করেছিলাম। সেখানে রক্তদাতার সংখ্যা ছিল 3465 জন। এটা ভাঙড়ের মাটি, এই মাটি দৃষ্টান্ত তৈরি করে। তাই আজকে এখানে যে ইতিমধ্যে 600 জন রক্ত যোদ্ধা রক্ত দিয়েছে, এখন কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে আছে রক্ত দেওয়ার জন্য। তাই আমাদের এখন ভলেন্টিয়াররা এখন বাকি আছে রক্ত দেওয়ার জন্য, জানি না ওটা কোথায় গিয়ে পৌঁছাবে। তাই এই কম্পিটিশনটা আমাদের মধ্যে আসা দরকার। আইএসএফ ওখানে রাহুলরা, ওখানে মালিক ভাইরা, ওখানে একাজুল্লাহ, ওখানে হাইবুল্লাহরা, ওখানে আমাদের ইমরানরা যদি এত রক্তের ব্যবস্থা করতে পারে, তাহলে তোমরা শাসকে আছো, তোমরা চ্যালেঞ্জ গ্রহণ করো, ডবল রক্তের ব্যবস্থা করো, ডোনারের ব্যবস্থা করো। এইভাবেই তো ভাঙড়ের নাম উজ্জ্বল হবে। আজকে রাজ্যের যে কোনো প্রান্তে রক্তের প্রয়োজন হলে তারা ঘাটতি না মিটাতে পারলে, চাহিদা না মিটাতে পারলে আমাদেরকে ফোন করে। কদিন আগেই ইন্ডিয়ান আর্মিতে কাজ করে, তার পরিবারের রক্তের প্রয়োজন হয়েছে, খুঁজতে খুঁজতে রক্ত পায়নি, তারা শরণাপন্ন হয়েছে ভাঙড়ের এমএলএর কাছে, ভাঙড়ের মানুষের কাছে। জানে ওরা ভালো করে, যদি কোথাও রক্ত না পাওয়া যায়, ভাঙড়কে যদি বলে, ভাঙড়ের মানুষ বেড টু বেড এসে রক্ত দিয়ে যাবে। তাই ইন্ডিয়ান আর্মির পরিবারের রক্তের প্রয়োজন হয়েছিল, যে ইন্ডিয়ান আর্মি দেশের জন্য জীবন কোরবানি করে দিতে দ্বিধাবোধ করেনি। আমি কিন্তু অন্য কোন জায়গার মানুষকে পাঠাইনি। যখনই আমাদের কাছে খবর এলো ইন্ডিয়ান আর্মির পরিবারে রক্তের প্রয়োজন আছে, আমি সাথে সাথে ভাঙড়ের নেতৃত্বদের ফোন করলাম, ভাঙড় থেকে রক্ত যোদ্ধা পাঠিয়ে বেড টু বেড গিয়ে ইন্ডিয়ান আর্মির যে কমান্ড হসপিটাল আছে ওখানে গিয়ে আমার ভাঙড়ের ছেলেরা রক্ত দিয়ে আসলো। তারা আর্মি ক্যাম্পাস, কমান্ড হসপিটাল তারা জানতে চাইছিল, কারণ তারা আইডেন্টিটি কার্ড দিয়ে এন্ট্রি করতে হয়। তারা দেখলো যখন ভাঙড়ের আইডেন্টিটি কার্ড দেখছে আর ছেলেগুলোর মুখের দিকে তাকাচ্ছে, কারণ এতদিন পর্যন্ত তাদেরকে ভাঙড় সম্পর্কে খারাপ বার্তা দিয়ে রেখেছে। আমি ভাঙড়ের বিধায়ক, ভাঙড়ের মানুষের ভোটে জিতেছি, আমার কিছু নৈতিক দায়িত্ব পড়ে। দায়িত্ব যেমন উন্নয়নের জন্য চিৎকার করতে হবে, উন্নয়নের জন্য যেমন আইনসভায় গিয়ে বলতে হবে, সাথে সাথে ভাঙড়ের মানুষের লাইফ স্টাইল যাতে আপগ্রেড হয় তার কথাও আমাকে চিন্তা করতে হবে। তাই আমার রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে রক্তদান শিবির করি, নতুন নতুন রেকর্ড করি। বাঁকুড়া জেলাতে আমরা একবার রক্তদান শিবির করলাম, ওখানে 550 অধিক রক্ত দিয়েছিল। বাঁকুড়া জেলার রেকর্ড করে রেখে দিয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আমি চাইলে বাঁকুড়া জেলার 19 গ্রাম থেকে রক্ত যোদ্ধাদেরকে নিয়েছে কমান্ড হসপিটালে পাঠিয়ে, আমি ওদেরকে বেড টু বেড রক্ত দিতে পারতাম, সে কাজ করেনি। কারণ আমার কাজ হচ্ছে ভাঙড়ের বিধায়ক, আমি ভাঙড়ের মানুষকে পাঠিয়ে ওখানে রক্তদানের ব্যবস্থা করে দিয়েছি। এটাই ভাঙড়ের পরিচয় হিসাবে গড়ে তুলতে চাইছি। আমার সাথে কারা সহমত? আমার সাথে যারা সহমত একটা হাত তুলে রাখুন। ভিতরে যারা আছে, ভাঙড়ের রক্তপাত নয়, রক্তদানই হোক ভাঙড়ের পরিচয়। আপনার সহমত তো নাকি? কোন ভাঙড় কোন নটোরিয়াস ক্রিমিনালের কথাই চলবে? এর ভিতরে বলেন ভাঙড় কার কথাই চলবে? ভাঙড়ের সহজ সরল নিরীহ কৃষক চাষী, ভাঙড়ের ভূমিপুত্রদের কথাই ভাঙড় চলবে। কোন জগছুড়া নেতার কথাই ভাঙড় চলবে না, কোন গেদা ব্যবসায়ীর কথাই ভাঙড় চলবে না, কোন তোলাবাজ নেতার কথাই ভাঙড় চলবে না। ভাঙড় চলবে ভাঙড়ের সহজ সরল মানুষের কথায়। ভাঙড়ের পরিচয় যারা কুলসিত করতে চাইছে তাদের কথাই ভাঙড় চলবে না। ভাঙড়ের যারা সুনাম ফিরিয়ে আনতে চাইছে, এই চটে বসে থাকা লোকেরা, এই দিন আনে দিন খাওয়া লোকেরা,
টোটো চালাই যিনি ভ্যান চালায় যিনি লেদার কমপ্লেক্সে কাজ করে জীবিকা অর্জন করে, যিনি রিক্সা চালায়, যিনি কৃষিকার্য করে জীবিকা অর্জন করে, জীবনযাপন করে, তাদের কথাই ভাঙড় চলবে। সহমত তো ভাই? হ্যাঁ, কারণ রাজনৈতিক কারবারিরা আপনাদের নামকে কুলুষিত করতে বলে লাভ কি হবে জানেন? কি লাভ হবে আমি আপনাদের বলি। আমার কাছে কোন এক বাবু পৌঁছায়, আমাকে বলে ভাইজান আমি একটু আপনাকে কিছু কম্বল দেবো, আপনি বিতরণ করে দেবেন ভাঙড়ে। আমি ভাবছি ভাঙড়ে কম্বল বিতরণ করবে, আবার কোথা থেকে আসলো, ফেরেস্তা আসলো নাকি রে বাবা? তো আমি এটা বলি, ফ্রিতে কিছু জিনিস পেলে আমার সন্দেহ হয়, সিরিয়াস বলছি, আমার বিশাল সন্দেহ হয় যে বিনামূল্যে যখন আমার দিচ্ছে কিছু তো রহস্য থাকে। আমি বললাম আমাকে কি করতে হবে? আমাকে বলছেন কোন একটা জায়গার নাম করে ওখানে আমি একটু কিছু জায়গা নিয়েছি। আমি বললাম আমাদের ছেলেটাকে ডিস্টার্ব করছে, তাদেরকে বারণ করে দিতে হবে। আমি আর কি মেরে বললাম আমি জানি আমার কোনো ছেলে ডিস্টার্ব করবে না। বলে না 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 আপনাদের ছেলেটা খুব ভালো ছিল। আমি হ্যাঁ আমাদের ছেলেটা ভালো বলি আমি প্রশ্নটা করতে পারলাম। আমাদের ছেলে তোলাবাজি নয়, আমাদের ছেলে তোলাবাজি করে না। তারপরে বলুন কি করতে হবে? বললো ওর পাশে আরো জায়গা আছে, নেওয়ার ব্যাপার আছে। আর ভালো, যার জায়গা সে যদি আপনাকে বিক্রি করে আমার কোনো প্রশ্ন নেই, তবে কারো মতের বাইরে গিয়ে 100টা জায়গা কিন্তু আমি আপনাকে তাহলে দিতে দেবো না। আমার ছেলেরা যেমন ডিস্টার্ব করবে না, কারো মতের বাইরে গিয়ে কারো জমি আপনি দিতে পারবেন না। বলুন না না ওরকম ব্যাপার নয়। আমি তাহলে কি বলছে, ওখানে গিয়ে একটু হইউল্লাহ করিয়ে দেবে। হইউল্লাহ মানে বুঝতে পারছেন তো কি হবে? তাহলে লাভ কি? আমি আরো আমার ইন্টারেস্ট লাগলো যে এমন করতে চাইছে কেন। বললো অন্যজন তাহলে ভয় আর কেউ জায়গা ওর পাশে কিনতে আসবে না, ও কম দামে মালটা তুলে নেবে, তুলে পরে প্লটিং করে বিক্রি করবে, যেটা বুঝতে পারো না। তাহলে ভাঙড়কে কেন কুলসিত করতে চাইছে এবার বুঝতে পারছে? ভাঙড়ের থেকে বাইরে থেকে লোক আসবে না। ভাঙড়ের লেদার কমপ্লেক্স, ভাঙড়ের ফার্নিচারের গ্যারেজ, ফার্নিচারের এখানে গোডাউন তো নাকি গো, বাইরে থেকে লোক আসবে না, এখানে ভয় আসবে না। ভাঙড়ের সোনা ব্যবসায়ীরা যারা সোনার দোকানে যারা বিভিন্ন ব্যবসার সাথে সবজি ব্যবসার সাথে যুক্ত, বাইরে থেকে ডাইরেক্ট পাঠিয়েছে আর কিনবে না। ভয় ভাঙড় খারাপ জায়গা, গেলে এই হয়ে যাবে সেই হয়ে যাবে। ফলে এরা দালাল গুলো কি করবে? আপনার কাছ থেকে মালটা কিনে আবার ওরাই ওদেরকে বিক্রি করবে। মধ্যখানে এই দালাল গুলো কামিয়ে নেবে, সরাসরি আপনাকে কামাতে দেবে না। এই জন্য ভাঙড়কিরা কুলুষিত করে রাখার চেষ্টা করছে। তাই আমাদের কাজ কি হবে? ভাঙড়ের সুনামকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। ভাঙড়ের মানুষ যেটা চায়, সহজ সরল মানুষ, যার অধিকারের জন্য সে তার জীবিকার জন্য যে কাজ করা যায়, অন্য কোনো মানুষকে তারা ডিস্টার্ব করে না। কিন্তু রাজনৈতিক কারবারিরাই ভাঙড়ের সুনামকে দুর্নাম করার চেষ্টা করছে। তাই এদেরকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দেব। আজকের এই মঞ্চ থেকে যেমন আমরা মহিউদ্দিনকে স্মরণ করি, যেমন আমরা এজাউলকে স্মরণ করছি, যেমন আমরা হাসানকে স্মরণ করছি, এই মঞ্চ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে আগামী দিনে সুষ্ঠু ভাঙড় আমরা গড়ে তুলব। ভাঙড়ে না হিংসা থাকবে, না রাজনৈতিক কষ্টাকষ্টি থাকবে, না তোলাবাজি থাকবে, মানুষ তার অধিকার নিয়ে বেঁচে থাকবে। এই শপথ আমাদেরকে গ্রহণ করতে হবে। সহমত তো নাকি রে ভাই? না অসুবিধা হয়ে যাবে? দেখুন ভাই, আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে রাজনীতিতে এসেছি, ক্ষমতা দখল আমাদের স্বপ্ন নয়। সুতরাং কেউ যদি মনে করে যে আমাদের এখানে তোলাবাজি করবে, সে আইসিএফে টিকতে পারবে না। কি বলছি বুঝতে পারছেন না? আবার একটু খুলে বলতে হবে তো, খুলে বলতে হবে নাকি? যেহেতু যদি কেউ মনে করে আইএসএফ কে সামনে রেখে তোলাবাজি করব, আমার আগের বক্তাই বলে দিয়েছে আমাদের তাপস বাবু যে আমরা অন্যায় করব না, অন্যায়কে প্রশ্রয় দেবে না। তো আইএসএফ এর ঝান্ডা রেখে কেউ যদি অন্যায় কাজ করে, সেটাকে আমরা মেনে নেব না। সে দেখবেন আইএসএফ এ থাকতে পারবে না। বন্ধুগণ, রক্তদান শিবিরের কাজ চলছে। বক্তব্য আমি শেষ বক্তা হিসাবে 5 মিনিট পরে বাইরের মাইকগুলো অফ করে দেবেন। হ্যাঁ, এটা আপনার দায়িত্ব। আর 10-15 মিনিট পরে আবার চালাবেন, মানে 20 মিনিট অফ রেখে দেবেন। তো আমরা রক্তদান শিবিরের কাজ চলছে, আমি শেষ বক্তা। আরো গুটি কয়েক বিষয় আপনাদের কাছে আমি শেয়ার করতে চাই। আপনারা শোনার মতো মানসিকতা আছে। যদি বলেন ছেড়ে দেন, আমার লাভ হবে। আজকে আমার 3টে প্রোগ্রাম এটা নিয়ে, ওখানে তাহলে একটু আগে সময় দিতে পারবো।
আছে একটা ইমরান ভাইদের অঞ্চলে আছে, মান্নান ভাইদের অঞ্চলে আছে, আমাদের আব্দুল সেলিম ভাইদের অঞ্চলে আছে, আর একটা আছে চালতাবেড়িয়া অঞ্চলে। যাক, আমি গুটি কয়েক কথা বলবো। গত পরশুদিন থেকে আমাদের রাজ্যে একটা বিষয় নিয়ে খুব চর্চা শুরু হয়েছে নতুন করে। বিষয়টা কি? ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025। মমতা ব্যানার্জি মুসলমানদেরকে শুধু বোকা বানায়নি, আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। মমতা ব্যানার্জি মুসলমানদেরকে শুধুমাত্র বোকা বানায়নি, সাথে সাথে বিজেপির বিরুদ্ধে পশ্চিমবাংলায় যে আন্দোলন সংগঠিত হওয়ার চেষ্টা হচ্ছিল, আন্দোলনের যে দানা বাঁধছিল, সেটাকে অঙ্কুরে বিনষ্ট করেছে। তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি, তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। তিনি কি বললেন? যে পশ্চিমবাংলায় ওয়াকাফ আইন লাগু হতে দেব না। কিছু মলি সাহেব ভাড়া করা আছে, কিছু ইমাম সাহেবকে কেনা আছে, আর কিছু তোলাবাজ নেতা তার দলের আছে। তারা সাথে সাথে বলতে শুরু করে দিল, ওয়াকাফ নিয়ে আর আন্দোলন করার দরকার নয়, দিদি আছে বুঝে নেবে। সহজ সরল ধর্মপ্রাণ মানুষেরা ওই মলি সাহেবদের কথায়, ওই ইমাম সাহেবদের কথায়, ওই কিছু দুর্নীতিগ্রস্ত নেতাদের কথাকে ভরসা করে ওয়াকাফ আন্দোলনকে তারা বন্ধ করে দিল। ফলে কি আজকে কি দেখছি? মমতা ব্যানার্জি যে কথা বলেছিল, বাস্তবের সাথে তার কোনো মিল দেখতে পাচ্ছি না। উল্টে যখন এসআইআর এর আবহ চলছে, মানুষ যখন আতঙ্কিত, মানুষকে আতঙ্কিত ওরাই করেছে তৃণমূল বিজেপি মিলে, সেই সময় তারা চুপি সারে ওয়াকাফ আইনগুলোকে একটা একটা করে মেনে নেওয়ার চেষ্টা করছে, মেনে নিতে শুরু করে দিয়েছে। তাই বন্ধুগণ, আজকে বলুন, আপনি যদি আন্দোলনটা সেই সময় থেকে ঠিকভাবে চালাতেন, বিজেপি সরকার ভয় পেত, বিজেপি সরকারের উপরে চাপ আসত, কেন্দ্রের বিজেপি সরকার ভয় পেয়ে আন্দোলনের চাপে, ঠিক যেভাবে কৃষকদের আন্দোলনের চাপে কৃষি বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল, এই ওয়াকাফকে বাঁচানোর জন্য ভারতবর্ষের ধর্মপ্রাণ মানুষেরা, শুধুমাত্র মুসলমান নয়, মুসলিম হিন্দু নির্বিশেষে ভিন্ন জাতের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ওয়াকাফ আইনকে প্রত্যাহারের জন্য এমন আন্দোলন সংগঠিত হতো পশ্চিম বাংলাতে, যে পশ্চিম বাংলার আন্দোলনের ঝাঁজ সেটা আপনার মহারাষ্ট্রে পড়তো, পশ্চিম বাংলার আন্দোলনের ঝাঁজ বিহারে পড়তো, পশ্চিম বাংলার আন্দোলনের প্রভাব গুজরাটে পড়তো, পশ্চিম বাংলার আন্দোলনের প্রভাব দিল্লিতে পড়তো, পশ্চিম বাংলার আন্দোলনের প্রভাব সারা রাজ্যে, সারা দেশে ছড়িয়ে পড়তো। বিজেপি সরকার চাপে পড়ে বাধ্য হতো এই আইনকে প্রত্যাহার করতে, ঠিক যেভাবে ওয়াকাফ, যেভাবে আপনার ফার্মার্স বিলকে প্রত্যাহার করেছে চাপে পড়ে, এটাকেও বাধ্য হতো চাপে পড়ে প্রত্যাহার করতে। কিন্তু তার পরিবর্তে আমরা কি দেখলাম? না, তার পরিবর্তে আমরা কি দেখলাম? এই মমতা ব্যানার্জি আপনাকে আমাকে প্রথমে হুমকি দিল, যদিও এই হুমকিতে আমরা ভয় পাইনি, হুমকির বিরুদ্ধে আমরা লড়াই করে গিয়েছি। ভাঙড়ে 3000 মানুষকে মামলা দিয়েছে, আমিও 5টা মামলা খেয়েছি। স্টেজে অনেকে বসে আছে, এই ওয়াকাফ সংশোধনী আইনের জন্য মিথ্যা মামলা খেতে হয়েছে। এই মামলা দিয়ে আন্দোলনের গতিপথকে রুদ্ধ করার চেষ্টা করেছিল। তখন মনে এত পাপ ছিল, আপনারা সহজ সরল মানুষ বুঝতে পারেননি। আজকে বলুন, আপনারা এই মসজিদের আজান, ঈদগাহে নামাজ, মাদ্রাসায় পড়াশোনা, কবরস্থানে আপনার বাপ দাদু যেটা শুয়ে আছে, এটা কেড়ে নেওয়ার অপচক্র চালাচ্ছে, এই কেড়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের নামে। তাই আজকে মমতা ব্যানার্জি সেই আইনটাকে তারা কি করলো? মেনে নিল। এখন আপনি বলুন, এই মমতা ব্যানার্জি আর মোদীর মধ্যে তফাৎ আছে? এর জোর কথাই বলতে হবে আপনাদের। আছে, মমতা ব্যানার্জি আর মোদীর মধ্যে তফাৎ নাই। মোদী আর মমতা আলাদা নয়, বিজেপি আর তৃণমূল আলাদা নয়। সরাসরি উত্তরপ্রদেশে আইনকে লাগু করার চেষ্টা করছে, আর পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি হাত পা বেঁধে লাগু করার চেষ্টা করছে। আজকে আপনি কোথায় বলুন? মাঝ সমুদ্রে আপনাকে জাহাজে করে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে চলে এসছে মমতা ব্যানার্জি। হ্যাঁ, কি বলছি বুঝতে পেরেছেন? আপনি যখন এ কথা বলবেন, আপনাদেরকে একটা যুক্তি দেবে। কি যুক্তি? এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, সেন্ট্রালের আইনকে নাকি ভায়োলেট করা যায় না। যদি এই যুক্তিটাই তারা আজকে দেয়, সর্বপ্রথম তাদেরকে প্রশ্ন করুন, তাহলে সেই দিনকে কেন মমতা ব্যানার্জি একটা ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে কথা
কথা বলেছিল যে পশ্চিম বাংলার মুসলমানরা ভয় পাওয়ার দরকার নাই, আমি এই পশ্চিম বাংলার আইনকে লাগু হতে দেব না। বলবো না, বলছি। তাহলে কেন বলেছিল? এই প্রশ্নটা করুন। দ্বিতীয় প্রশ্ন করুন, সত্যিকারের অর্থে যদি আপনি ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করেন, তাহলে আপনি সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করছেন না কেন? এর জবাবটা আমরা অনেক আগে চেয়েছি। সত্যিকারের অর্থে যদি মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় ওয়াকফ আইনকে লাগু হতে দেব না এটা বলে, তাহলে প্রশ্ন করুন কেন পশ্চিম বাংলার বিধানসভা থেকে রেজুলেশন আপনি পাশ করালেন না? সাথে সাথে এটাই বলুন যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর সংজ্ঞা অন্তত ভাঙড়ের বিধায়ককে শিখাতে হবে না। তাদের বলে দেবেন যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর সংজ্ঞা ওই নটোরিয়াস ক্রিমিনালকে পড়াতে বলবেন, আমাকে নতুন করে পড়াতে লাগবে না, অলরেডি আমি পড়ে নিয়েছি। আপনাদের উদাহরণের জন্য বলছি, আপনাদের জ্ঞাতার্থের জন্য বলে দিই, ইউনিয়ন অফ স্টেট আমাদের এক একটা ইউনিয়ন হিসাবে একটা নিজস্ব কিছু আইন লাগু হয়। আপনাদের তাও জানিয়ে রাখি, জমির বিষয়টা এটা যৌথ লিস্টে নয়, এটা আপনার স্টেটের ম্যাটার, স্টেট লিস্টে রান করে। ওয়াকফের সম্পত্তিটা স্টেট লিস্টে জমির বিষয়, যেহেতু এখানেও রাজ্য সরকার আমাদের সাথে বিচারিতা করলো, রাজ্য সরকার এটা নিয়ে কথা বললো না। তারপরেও বলছি, যারা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর কথা তুলে তাদের এই দুর্নীতিকে, তাদের এই বিজেপির সাথে হাত মিলানোটাকে কিছুটা হলো ধামাচাপা দিতে চাইছে, আপনাদের জানিয়ে রাখি, তামিলনাড়ু সরকারের খোঁজ নিন। গুগল আছে, এক্ষুনি আপনারা গুগলে টাইপ করতে পারেন, বা যার যেটা সার্চ ইঞ্জিন আছে মোবাইলে সার্চ করে দেখুন। তামিলনাড়ু সরকার অলরেডি বলে দিয়েছে এটা সাব জুডিস ম্যাটার, সুপ্রিম কোর্টে যতদিন মামলা চলবে তামিলনাড়ুতে ওয়াকফের নতুন সংশোধনী ইমপ্লিমেন্ট হতে দেব না। তাহলে পশ্চিমবঙ্গের সরকার কেন কথা বলতে পারলো না যে তামিলনাড়ুতে মাত্র 5% মুসলমান আছে, সে মুসলমানের কথা ভাবেনি, সংবিধানকে বাঁচানোর কথা ভেবে তামিলনাড়ু সরকার সংবিধানকে সম্মান জানানোর জন্য তার তামিলনাড়ুতে ওয়াকফ সংশোধনী আইন যতদিন সুপ্রিম কোর্টে মামলা চলবে এখানে আমি ইমপ্লিমেন্ট হতে দেব না যদি বলতে পারে, তাহলে পশ্চিম বাংলার অফিসিয়াল 27% মুসলমান থাকার পরও, এখানে এত এমএলএ থাকার পরও, মুসলমানদের একটা হেভি অংশের ভোট তৃণমূলকে দেওয়ার পরও অপদস্থ রাজ্য সরকার কেন জোর গলায় বলতে পারছে না যতদিন সুপ্রিম কোর্টে মামলা চলবে আমার পশ্চিম বাংলায় এই আইনকে আমি লাগু হতে দেব না? বলেছে। আপনাদের ভাবতে হবে, তামিলনাড়ুতে 5% মুসলমান গো, কত? ওরা কিন্তু ভোট ব্যাংক হয়ে নাই, ওই জন্য তামিলনাড়ু সরকার, ওরা ভোটার হয়ে আছে, ভোট ব্যাংক হিসাবে নয়, ওরা মানুষ হয়ে আছে, শুধু ভোটার হিসাবে নয়। সেই জন্য ওদের সরকার ওই 5%-এর জন্য অত লড়াই শুরু করছে না, সংবিধানকে বাঁচানোর লড়াই করছে, আর বিজেপির বিরুদ্ধে সত্যিকারের লড়াই করে তার প্রমাণ দেখিয়ে দিচ্ছে তামিলনাড়ু সরকার। আর আমাদের রাজ্য সরকার মোদীর জন্মদিনে ফুল মিষ্টি পাঠাচ্ছে, চাদর পাঠাচ্ছে, আরএসএস এর চিফ মোহন ভাগবত জিকে আপনার ভালো আম দিয়ে পাঠাচ্ছে। আর অমিত শাহ এইগুলো কেড়ে নেওয়ার চক্রান্ত করছে, সেই অমিত শাহ সৌরভ গাঙ্গুলির বাড়িতে আসবে, কি খাবে তার মেনু ঠিক করে দিচ্ছে এই মমতা ব্যানার্জি। আর আপনি ভাবছেন মমতা আপনার নাকি মাদ্রাসা মসজিদ ঈদগাহ বাঁচাবে। আপনি বলুন, আমি কিতে গেল গো, আমি লাস্ট কাদের বাড়ি এসে ওইটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম, তোমার অঞ্চলে না, নারায়ণপুরে তো। আচ্ছা, আমি একজনের বাড়ি এসে খাওয়া দাওয়া করেছি, মালিক ভাই তাকে যদি খাওয়া দাওয়ার নিয়মটা বলে দেয়, ভাইজান বেশি ঝাল খায় না, বেশি তেলা জিনিস খায় না, তাহলে এত বলতে পারবে কেন? মালিক ভাইয়ের সাথে সেই রকম আমার সম্পর্ক আছে বলি তো। কি গো, হ্যাঁ? তো অমিত শাহকে কি কি খাওয়ালে ভালোবাসতেন উনি? অমিত শাহ কি কি খেতে ভালোবাসেন? যদি অমিত শাহর বোন দিদি মমতা ব্যানার্জি না জানে, তাহলে সৌরভ গাঙ্গুলিকে কি করে বললো ভাই? এখন আপনাদের ভরসা হচ্ছে না, এখনো বিশ্বাস হচ্ছে না যে কি লেভেলে আপনাদেরকে ঠকাচ্ছে। তামিলনাড়ু সরকার অলরেডি বলে দিয়েছে তামিলনাড়ুতে ওয়াকফ সংশোধনী আইন আমি লাগু হতে দেব না। আর আমার পশ্চিম বাংলায় এই নটোরিয়াস ক্রিমিনালদের সরকারটা, ওই যে নটোরিয়াস ক্রিমিনাল একটা আছে না, নটোরিয়াস ক্রিমিনাল আছে তো জানেন তো, ও তো আপনার ওয়াকফ আইনকে বাঁচানোর জন্য মহিলা নিয়েছে, ডান্স করিয়েছে সোনপুর বাজারে। ওয়াকফের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, মহিলা নিয়েছে ডান্স করাচ্ছে। ডান্স কখন করায় যতটুকু আমরা জানি, কিন্তু ওরা যখন
ওদেরই দেখে ওরা যখন খুশি থাকে, ওয়াকাফের সম্পত্তি কেড়ে নিচ্ছে, আপনি খুশিতে আছেন তাহলে? তার প্রমাণ আজকে দেখা গেল ভাঙড়ে 3000 মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছে, আমার নামে 5টা মামলা দিয়েছে। ওই দিনকে আমি ভাঙড়ে ছিলাম, আমি ছিলাম শিয়ালদাতে। যাক, ওই মামলালে আমি পরোয়া করি না, কিন্তু আপনাদের ভাবতে হবে মমতা ব্যানার্জি আসল রূপ আমাদেরকে ধরতে পেরেছি, এর মুখ আর মুখোশ আমরা জানতে পেরেছি। এরা হয়তো এটাও হতে পারে, কি বলুন তো, ভাইপো যেভাবে দুর্নীতি করেছে, চাকরি চুরি, গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি, শিক্ষা চুরি, হসপিটালের মেডিসিন চুরি, এমন কোন জায়গা নেই যেটা দুর্নীতি করেনি। এই দুর্নীতির হাত থেকে বাঁচার জন্য হয়তো এটা হতে পারে, কি করেছে, যে তুমি বিজেপি, তোমার হাতে আমি দিয়ে দিলাম ওয়াকাফ সংশোধনী আইন, তুমি বাংলায় ইমপ্লিমেন্ট করো, আমার ভাইপো আমার দলের নেতাগুলোকে ধরে জেলে ভরবে না। এটা হতে পারে তো? কি গো, এখন কি করতে হবে? এখন মমতা ব্যানার্জিকে দায়িত্ব নিতে হবে, এখন মমতা ব্যানার্জিকে দায়িত্ব নিতে হবে। প্রথম কথা, 5ই ডিসেম্বর লাস্ট ডেট, এটা উমিদ পোর্টালে আপলোডেড। তাহলে এতদিন পরে মমতা ব্যানার্জি ঘুম ভাঙলো, টাইমকে 1 বছর বাড়াতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে সরলীকরণ করতে হবে। উমিদ পোর্টালে যে তথ্য চেয়েছে সেই তথ্য সহজে আপনি খুঁজে পাবেন না কাগজ থাকার পরেও, তাহলে সরলীকরণ করতে হবে। 3 নম্বর যেটা হেবা আছে, মৌখিক দান যেটা আছে, সেটাকে এনরোল করতে হবে ওয়েস্ট বেঙ্গলে, এই ওয়াকফ বোর্ডকে। এই দাবিটা আমাদেরকে তুলতে হবে। বন্ধুগণ, যেভাবে এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি দলের লোকেরা বারবার নির্বাচন কমিশনে হোঁচট খেয়ে পড়ছে, স্টেট থেকে সেন্ট্রাল নির্বাচন কমিশনে গিয়ে লাফালাফি করছে ওয়াকফের অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে বাতিল করার জন্য, ওই কোন পদ দেখেছে? ওই পদে গিয়েছে? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন না? না বুঝতে পারলে বলবেন, আমি অন্য টপিকে চলে যাব। আর যদি বুঝতে পারেন একটু সাড়া দেবেন, নাহলে ভালো লাগে না। যেটা আমি কার সাথে কথা বলছি, সাড়া দিতে হবে। তা আমি আপনাদের বলি, এই মমতা ব্যানার্জি কোনোদিন ওয়াকফের পাশে থাকবে না। 2টো কারণে থাকবে না। একটা কারণ কি কারণ হতে পারে? আরএসএস এর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে মমতা ব্যানার্জিকে। আর দ্বিতীয়, মমতা ব্যানার্জির ক্যাবিনেটের মন্ত্রী, মমতা ব্যানার্জি যেখানে বসে তার পাশে যে মন্ত্রীরা বসে থাকে, আশপাশের মন্ত্রীরা ওয়াকফ চুরি করে রেখে দিয়েছে। ক্যামেরা হচ্ছে তো নাকি? এখানে ক্যালকাটা পুলিশের লোকজন আছে, এসবির লোকজন আছে, আইবির লোকজন আছে, তারাও নোট করছে আমার বক্তব্য, আমি কি বলছি। হ্যাঁ, তাদের উদ্দেশ্যে বলছি, মিডিয়ার উদ্দেশ্যে বলছি, মমতা ব্যানার্জি ওয়াকফ সম্পত্তি বাঁচানোর লড়াইয়ে যাবে না। কারণ ওয়াকফ সম্পত্তি বাঁচানোর যদি সত্যিকারের অর্থে লড়াইয়ে যেত, তাহলে মমতা ব্যানার্জি আগে বলতো কাকে, একটা কি আছে, একটা ডক্টর আছে না, ওই হেকিম নাকি বলে, বুঝতে পারছো কার নাম বলছি? হ্যাঁ, আরে বাবা, একটু মেডিকেলের ভাষায় কি বলে, ডক্টর বলে, আর উল্টো কি বলে তাদেরকে, বুঝতে পারছো না? মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ ক্যাবিনেটের মিনিস্টার, সে ওয়াকফ সম্পত্তি দখল করে রেখেছে। আমি এটা বিধানসভার মধ্যে বলেছিলাম যে আপনারা ওয়াকফ সম্পত্তি বাঁচানোর গল্প বন্ধ করুন। ক্যাবিনেটের মিনিস্টার, পশ্চিমবঙ্গ বিধানসভার এমএলএ, সে ওয়াকফ সম্পত্তি দখল করে রেখে দিয়েছে। অনেক এমপি আছে তৃণমূলের, ওয়াকফ সম্পত্তি দখল করেছে। অনেক কাউন্সিলর আছে, অনেক প্রধান আছে, অনেক উপপ্রধান আছে, অনেক পঞ্চায়েতের সদস্য আছে তৃণমূলের অনেক নেতারা আছে, ওয়াকফ সম্পত্তি দখল করেছে। ওই জন্যই মমতা ব্যানার্জি ওয়াকফ বাঁচানোর লড়াই নামবে না। কারণ যদি ওয়াকফ বাঁচানোর লড়াই নামে, তাহলে ঘর থেকে তাকে শুরু করতে হবে। ভাই, তোমার যে নেতাগুলো দখল করেছে বার করুন। আর সর্বোপরি কি বলছি আপনাকে জানেন, মমতা ব্যানার্জি ওয়াকফ সম্পত্তি বাঁচানোর লড়াইয়ে নামবে না। কারণ আপনারা জানেন, বিখ্যাত এখন চর্চিত একটা জায়গার নাম হয়েছে, জায়গাটার নাম কি স্ট্রিট গো, ক্যামাক স্ট্রিট। কলকাতায় একটা জায়গার নাম হচ্ছে ক্যামাক স্ট্রিট। ওই ক্যামাক স্ট্রিটের তৃণমূলের যে পার্টি অফিসটা আছে, ওই পার্টি অফিসটাও ওয়াকফ সম্পত্তির উপরে আছে। সেই জন্য মমতা ব্যানার্জি বিজেপিকে আরো সুযোগ করে দিচ্ছে। জানে যদি আগামী দিনে নওশাদরা, তাপস ব্যানার্জিরা, বিশ্বজিৎ মাইতিরা যদি ধর্মনিরপেক্ষ সরকার আসে, তাহলে কিন্তু ওই পার্টি
পার্টি অফিসটা আর পার্টি অফিস থাকবে না, ওয়াকফ সম্পত্তিটা আবার ফিরে যাবে। সেই জন্য আগে থেকেই বাবা বিজেপি তুমি আইনের মাধ্যমে দখল করে নাও, সে সুযোগ করে দিচ্ছে। আমি এত বড় কথা বলে গেলাম, ক্যামাক স্ট্রিটের যে পার্টি অফিসটা আছে, ওই পার্টি অফিসটা হচ্ছে ওয়াকফ সম্পত্তির ওপরে আছে, তাও ইস্পাহানিদের সম্পত্তি, এটাও আমি বলে গেলাম। ইসি নাম্বার পর্যন্ত আমার কাছে আছে, মুখস্থ নাই ভাই, নাহলে ওটাও বলে দিতে পারতাম। ভাবতে পেরেছেন? বুঝতে পারছেন কি বলছি? সেই মমতা ব্যানার্জি নাকি আপনার সম্পত্তি বাঁচাবে। লুটতে যারা ব্যস্ত, যারা তোলাবাজিতে ব্যস্ত, যারা যারা আপনার নামে যে টাকা বরাদ্দ হয়েছে সেটা কেড়ে নিতে ব্যস্ত, দেউচা পাঁচামিরে আদিবাসীদের জমি কেড়ে নিতে ব্যস্ত, জঙ্গলের জমি কেড়ে নিতে ব্যস্ত, জল জমি জঙ্গল স্বাভাবিক অধিকার আদিবাসীদের সেটা কেড়ে নিতে যারা তৎপর, তারা নাকি আপনার সম্পত্তি বাঁচাবে। এরাও টকে টকে আছে আপনার সম্পত্তিটা কিভাবে দখল করা যাবে। তাই আপনার সম্পত্তি মানে আপনাকেই বাঁচাতে হবে। আদিবাসী সম্পত্তি আদিবাসীকেই বাঁচাতে হবে, জঙ্গলের অধিকার আদিবাসীকেই বাঁচাতে হবে। কিন্তু আদিবাসী লড়াইয়ে আপনাকে সাথ দিতে হবে, আপনার লড়াইয়ে আদিবাসীকে সাথ দিতে হবে। বন্ধুগণ, ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে। বিজেপি চাইছে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করে দিই, যে যার লড়াই সেটা বুঝে নিই। কিন্তু আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমরা ওই তত্ত্বে বিশ্বাসী নয়। আমরা যার ধর্ম বর্ণ নির্বিশেষে ব্রিটিশদের বিরুদ্ধে যেভাবে লড়াই করে আমাদের পূর্বপুরুষেরা ব্রিটিশদের কালো থাবা থেকে দেশকে মুক্ত করেছে, আমাদেরকে এগিয়ে আসতে হবে। বিনয়ী বাদলের উত্তরসূরি আমরা, ফুরফুরার বীর আবু বকরের উত্তরসূরি আমরা, গান্ধীজির উত্তরসূরি আমরা, নেতাজির উত্তরসূরি আমরা, ভগৎ সিং এর উত্তরসূরি আমরা, ক্ষুদিরামের উত্তরসূরি আমরা, বেগম হযরত মালের উত্তরসূরি আমরা, আপনার প্রীতিলতা ওয়াদ্দেদারের উত্তরসূরি আমরা, মাতঙ্গিনী হাজরার উত্তরসূরি আমরা, স্বাধীনতা সংগ্রামীদের উত্তরসূরি আমরা। আমাদেরকে কাঁধে কাঁধে মিলিয়ে হাফেজ মির নিসার আলীর মতো ব্রিটিশদের বিরুদ্ধে তৎকালীন সময়ে ৮৩,০০০ কৃষককে যার ধর্ম বর্ণের ঊর্ধ্বে গিয়ে এক করে ব্রিটিশ জমিদারদের বিরুদ্ধে লড়াই করেছিল। আজকে সময় এসেছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে। সংবিধান বহির্ভূত যে অ্যামেন্ডমেন্ট গুলো এসেছে, সংবিধানের বাইরে গিয়ে সংবিধানকে আঘাত দিয়ে যে কাজগুলো করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আইনি লড়াই করতে হবে, মাঠে ময়দানে লড়াই করতে হবে, একসাথে থাকতে হবে। বন্ধুগণ, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিই যে মাদ্রাসা এখন আছে, মসজিদ আছে, ঈদগাহ আছে, আপনার পূর্বপুরুষের যে কবরস্থানগুলো আছে এখনো সুরক্ষিত আছে। কোন মমতা ব্যানার্জির মামলা করাতে নয়, কোন নটোরিয়াস ক্রিমিনালের মামলা করাতে নয়, কোন অভিষেক ব্যানার্জির মামলা করাতে নয়, এই তাপস চ্যাটার্জি, নওশাদ সিদ্দিকীর মামলা করাতে এখনো আপনার সম্পত্তিগুলো সুরক্ষিত আছে। আমাদের মতো গুটি কয়েক মানুষ মামলা করে এখনো লড়াই আমরা দিচ্ছি। সম্ভবত আগামীকাল ওয়াকফের আছে মামলা আছে সুপ্রিম কোর্টে, সে লড়াই হবে, আইনি লড়াই হবে। ঠিক যেভাবে আমরা আইনের লড়াই চালিয়ে যাচ্ছি, মাঠে ময়দানে লড়াই চালিয়ে যেতে হবে। এই লড়াই বন্ধ হওয়ার যতক্ষণ না পর্যন্ত অধিকার পাচ্ছি, এই লড়াই চালিয়ে যেতে হবে। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 বাতিল করার লড়াই চলবে, ফরেস্ট রাইট অ্যাক্ট 2024 বাতিল করার লড়াই চলবে। এই লড়াই আমাদেরকে বন্ধ করার লড়াই নয়। যতদিন পর্যন্ত এই আইন প্রত্যাহার হচ্ছে, কে দলিত, কে আদিবাসী, কে হিন্দু, কে মুসলমান দেখার দরকার নয়। এই লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে। বন্ধুগণ, আপনারা জানেন এসআইআর করে মানুষের মধ্যে আতঙ্কের তৈরি করার চেষ্টা করেছে। আপনাদের বিধায়ক হিসাবে আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের পাশে ছিলাম কি ছিলাম না? এটা হাত তুলে আমাকে বলুন, ছিলাম কি ছিলাম না? এটা জোরে বলো। বিপদে আপনাদের ছেড়ে চলে গিয়েছি, বিপদে ভয় দেখিয়েছি, আতঙ্ক মুক্ত করেছি তো নাকি? আমি বলে গিয়েছিলাম প্রয়োজনে রাত জেগে ফর্ম ফিল আপ করবো, তারও ব্যবস্থা আমাদের নেতৃত্বের মাধ্যমে আমরা করে দিয়েছি। শুনে রাখুন, জেনে রাখুন, আপনারা সব কথা আমি পরে সবসময় আগে বলে দিই না। আমি বলেছি আপনাদের যে প্রয়োজনে আপনাদের জন্য আইনি লড়াই করব, মাঠে ময়দানে নেমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করব, এ কথা বলেছি। আপনি খোঁজ নিয়ে দেখুন, সুপ্রিম কোর্টের ওয়েবসাইট খুলুন, এসআইআর কে নিয়ে আপনাদের হয়ে এই তাপস চ্যাটার্জি, নওশাদ সিদ্দিকী খাম চিহ্ন সুপ্রিম কোর্টে অলরেডি মামলা করে দিয়েছে। নটোরিয়াস ক্রিমিনাল কি করেছে? নটোরিয়াস ক্রিমিনালটা কি করেছে জিজ্ঞাসা করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। আর এই নটোরিয়াস ক্রিমিনালকে যারা ভোট লুট করে জিতিয়েছে আপনাদের এমপি, তিনি কদিন আগে একটা বক্তব্য শুনছিলাম, এই করলে সেই করলে মমতা ব্যানার্জি বাঁচাবে, নওশাদ কি বাঁচাতে পারবে? আমার ভাই, বাঁচাবার ক্ষমতা সৃষ্টিকর্তার হাতে, আমার হাতে নাই। আমি বাঁচাবার ক্ষমতা আমার হাতে নাই, সৃষ্টিকর্তার হাতে। আমার ইমান, আমার বিশ্বাস,
আমার একে, কিন্তু কিভাবে গেলে বাঁচতে হবে তার রাস্তাটা আমি জানি। তো ওই যিনি এমপি ভদ্র মহিলা এসে বড় বড় ডায়লগ দিয়ে গিয়েছিল, এসআইআর যখন আপনারা আতঙ্কিত, ভাঙড়ের মানুষ যখন আতঙ্কিত, একদিনের জন্য এসে অন্তত বলেছে এসআইআর নিয়ে ভয় পাবেন না, আমি মামলা করছি, বলেছে? তাহলে দ্বিচারিতা কে করছে বুঝতে পারছেন? আমি আপনাদের বলে যাই, আমার ফাইল নাম্বার পর্যন্ত, ডায়েরি নাম্বার পর্যন্ত সুপ্রিম কোর্টে হয়ে গেছে। আমি সুপ্রিম কোর্টে আমি মানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমি মানে কে? মালিক বাবু, আমি মানে তাপস দা, আমি মানে একাজুল, আমি মানে কারা? আমরা, আমাদের পার্টির যে একটা সামান্য মেম্বার সেও, আর পার্টির চেয়ারম্যান, আমি মানে আমরা। কোথায় গিয়েছি জোরে বলে? সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে অলরেডি মামলা ঠুকে দিয়েছি, আমি মামলা ঠুকে দিয়েছি। এবার কেউ বলতে পারে যে আপনি ফর্মও ফিল আপ করালেন, মামলাও ঠুকলেন, বলতে পারে না? আমি এখন তো অর্ডার পাইনি যে আপনি, আমি তো এই মামলা করেছি যে আপনি ফর্ম ফিল আপ করতে হবে না। সুপ্রিম কোর্ট যদি অর্ডার দিয়ে দিত তাহলে আমি ফর্মটা ছিঁড়ে ফেলে দিতাম। এখনো যেহেতু অর্ডার দেয়নি, আমি আপনাদের বলবো এই মমতা ব্যানার্জির মতো আমি কাজ করবো না যে ফর্ম ফিল আপ করতে হবে না, দুদিন আগে বলবো এই সবাই করে না, ও কাজ আমি ভাই করবো না। তারপরেও কি বলেছি, ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন, দুটো কপি, একটা নিয়ে গেছেন আর একটা আপনার হাতে আছে। সুতরাং আপনি আতঙ্কিত হবেন না, উত্তরপত্র একটা আপনার হাতে আছে, আপনি ওটা যত্ন করে রাখুন। মাস্টার মশাই প্রশ্ন পাঠিয়েছিল, আমরা উত্তর যথাযথ দিয়েছি। মাস্টার মশাই আমার উত্তরপত্রকে কেটে যদি শূন্য দেয় তাহলে মাস্টার মশাইয়ের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে, মাঠে ময়দানে গণতান্ত্রিক ব্যবস্থা নেওয়া হবে। ঠিক যেভাবে অলরেডি সুপ্রিম কোর্টে মামলা করে রেখেছি, আপনারা নিশ্চিন্তে থাকুন। 7 তারিখে খসড়া লিস্ট পাবলিশ হবে, আপনার নাম খসড়া লিস্টে আসবে। আর যদি বাইচান্স না আছে, ভয় পাওয়ার দরকার নাই, আপনার হাতে উত্তরপত্র আছে, ওই উত্তরপত্রগুলো সরাসরি ফুরফুরা শরীফে গিয়ে আমার হাতে দিতে পারেন, বা আপনাদের এখানে যারা নেতৃত্বরা আছে একটা জেরক্স কপি ওদের হাতে দিয়ে দিন। আপনি নাকে তেল দিয়ে ঘুমান, ওই বিএলও আর ওই মাস্টার মশাইকে আমরা বুঝে নেবো, আপনার বিধায়ক বুঝে নেবে, আপনাদেরকে চিন্তা করতে হবে না, ভয় পাওয়ার কোনো দরকার নাই। আপনার বিধায়ক তো আছে নাকি? এই ভরসাটা আছে তো নাকি? কারাই ভরসাটা করে হাত তুলুন তো, যে ভাইজান মাঝপথে ছেড়ে চলে যাবে না, ভাইজান দাঁড়িয়ে থেকে লড়াই করার ছেলেটা ভরসা আছে তো নাকি? যে ভাইজান আমাদের বিপদে ফেলবে না, এই ভরসা আছে তো নাকি? এই ভরসাটাই করে রাখুন। আমি কথা দিচ্ছি আপনাদের, শুধু ভাঙড়ের মানুষ নয়, ঝাড়গ্রামের আদিবাসী সমাজের মানুষ হতে পারে, পুরুলিয়ায় মাহাতো হতে পারে, বন্যাতে আপনার নবসূত্র মতুয়া হতে পারে, ফুরফুরা শরীফের কোন পীর পরিবারের কেউ হতে পারে, ক্যানিং এর তৃণমূলেরও কোন নেতা হতে পারে, ভাঙড়ের কোন তৃণমূলের নেতাও যদি হয়, একটা বৈধ ভোটারের যদি নাম কাটা যায়, আপনাদের আমি কথা দিয়ে যাচ্ছি, তার পাশে কেউ থাকুক আর নাই থাকুক, খান চিহ্ন থাকবে, নওশাদ সিদ্দিকী থাকবে, তাপস ব্যানার্জিরা থাকবে আইনি লড়াই করার জন্য। ভয় পাবার? আমি আসছিলাম, আমাকে একটা ভদ্রলোক ফোন করে, তিনি খ্রিস্টান কমিউনিটির মানুষ, একটা ফোন হয়েছে, আমার সাথে কিন্তু ফোন আলাপ হয়েছে, আপনারা একটু শুনতে চান? যদি শুনতে চান এসআইআর নিয়ে, তাহলে আমি শোনাবো, নাহলে শেষ করে দেবো। আপনারা শুনতে চান? খ্রিস্টান কমিউনিটির মানুষ, সে আমাকে ফোন করেছে। কি হয়েছে, 2002 এর ভোটার লিস্টে নাম আছে, এখন ভোটার লিস্টে নাম উড়ে গেছে। এটা তিনি আতঙ্কিত। অনেক কথা হলো, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে না করতে হবে সব আমি বললাম। তিনি আতঙ্কিত, তিনিও মাইনরিটি, আমিও মাইনরিটি, সবাই ভারতীয় নাগরিক, মেজরিটি মাইনরিটির ব্যাপার থাকে। আমি তাকে সব কথা বললাম, শেষে একটা কথা বলেছি, এই কথাই আমি আপনাকে শোনাতে চাই। শেষে যেটা বলেছি যে আপনি নিশ্চিন্তে থাকুন, আপনি ভারতীয়, আপনার কাছে ডকুমেন্টস আছে, আর্টিকেল 326 কে যদি কেউ ভায়োলেট করে, আপনার পাশে কেউ থাকুক আর নাই থাকুক, আমি থাকবো, আমার পার্টি আপনার পাশে থাকবে। কাকে ফোন করেছে ভাই? ফোন করে কি বলেছে? ভাঙড়ের বিধায়ক বলছেন। এর থেকে বড় পাওনা আপনাদের কি আছে ভাই? এর থেকে বড় পাওনা কি আছে? এতদিন ভাঙড় মানে জগছুড়া নেতা, অধ্যাপিকাকে জগছুড়ে মেরেছিল, তার নাম হতো ও ও ও ও ওরে বাবা। ভাঙড় মানে কি খুনোখুনের জায়গা? কিন্তু এখন ভাঙড়ের নেতাকে ফোন করে, ভাঙড়ের বিধায়ককে ফোন করছি কিসের জন্য? প্রবলেম সলভের জন্য, সলিউশনের জন্য। এই ভাঙড়টা আমরা তৈরি করতে চাই, তাই বারবার বলি আমরা,
আসল আমাদের কম্পিটিশন হোক ভালো কাজে। আমরা 5টা ছাত্রের হাতে বই পেন খাতা তুলে দিয়েছি, শাসক তুমি 10টা ছাত্রের হাতে তুলে দাও। আমরা 5টা মানুষকে রক্ত দিয়ে প্রাণে বাঁচতে সহযোগিতা করেছি, আপনি 10টা মানুষকে সহযোগিতা করুন। আমরা পড়াশোনার জন্য স্কলারশিপ দিচ্ছি 5 জনকে, আপনি 10 জনকে দিন। এইভাবে আমরা 5টা মানুষের কাজের ব্যবস্থা করে দিচ্ছি, আপনি 10টা মানুষের কাজের ব্যবস্থা করে দিন। এই কম্পিটিশন যদি আমাদের মধ্যে আসে তাহলে ভাঙড় সর্বশ্রেষ্ঠ আসলে পৌঁছাবে। তার পরিবর্তে কি করছে? গ্রুপে লিখছে অমুক জায়গায় সন্ধ্যার পরে মিটিং হবে, বুথ থেকে 40 জন করে আসুন। শোনেন না কি লিখছে? অমুক জায়গায় মিটিং হবে সন্ধ্যার পরে, বুথ থেকে অমুক অতজন আসুন, খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে, চা, পাকোড়া, মাছ, ভাত, ডাল, সালাড মনে হচ্ছে বলেছে। এইরকম বলে লোক জড়ো করার চেষ্টা হচ্ছে। আমি বলবো যদি আপনাদের কাছে অফার আছে আপনারাও যাবেন, খাওয়া কেউ ছাড়বেন না। অফার আছে ছাড়বেন না, কিন্তু ভোটের সময় খামচিলটা মনে থাকবে তো নাকি গো? 2021 সালে 26,151 ভোটে আমি লিডে জিতেছি, খামচিহ্ন জিতেছে। সেই সময় বিজেপি চলে আসবে বলে কিছু মানুষকে ভয় দেখানো হয়েছিল। চলে গিয়ে একটা 18 ভালো বলছি, জনসংযোগ হবে। ভালো আছে হ্যালো, কি বলছিলাম ভুলে গেছি আমি। ও হ্যাঁ, যদি অফার আসে ভাই ছাড়বেন না, অফার যদি আসে ছাড়বেন না ভাই, ভালো একটা খাওয়া দাওয়া তো পাবেন। এমনি এটা মজা করে বললাম। আমি 26,151টি ভোটে লিডে আমি জিতেছিলাম, খামচিহ্ন বিধানসভায় গিয়েছিল। আপনারা স্রোতের বিপক্ষে গিয়ে অনেকে ভোট দিয়েছিলেন, 1,09,237 জন ভোট দিয়েছিল স্রোতের বিপক্ষে গিয়ে। আমার ভরসা, আমার বিশ্বাস যে 5 বছর 4.5 বছর আপনাদের সাথে আমি কিন্তু বেইমানি করিনি, আপনার ভোটটা নিয়ে কিন্তু আমি বিক্রি করিনি, আপনার ভোটটা নিয়ে কিন্তু আমি শাসক দলের একটা নয় 2টো মন্ত্রী হয়ে যেতে পারতাম, সে কাজ করেছি আমি। আপনাদের আস্থাকে আমি নষ্ট করেছি, আপনাদের ভালোবাসাকে, আপনাকে বিশ্বাসকে আমি কিন্তু একটুর জন্য আমি নষ্ট করিনি। আমার বিশ্বাস ভরসা এই 4.5 বছরে ভাঙড়ের মানুষের জন্য, রাজ্যের মানুষের জন্য যেভাবে আমি কণ্ঠ হয়ে উঠতে পেরেছি আপনাদের অবদানের জন্য। আপনারা যে জায়গা দিয়েছেন, আজকে শুধু আমি ভাঙড়ের বিধায়ক নয়, রাজ্যের বিধায়ক আপনারাই আমাকে বানিয়ে দিয়েছেন। রাজ্যের যে প্রান্তে সমস্যা হচ্ছে ভাঙড়ের বিধায়ককে তারা শরণাপন্ন হচ্ছে। তাই সুতরাং আমি আপনাদের বলবো, আর এই বিজেপি তৃণমূল যে আলাদা নয়, নতুন করে বলতে লাগবে না। এই 4.5 বছরে বিজেপি তৃণমূল মিলে বাংলার মানুষকে যেভাবে শোষণ করছে, বাংলার মানুষকে যেভাবে অত্যাচার করছে, বাংলার মানুষের যেভাবে অধিকার কেড়ে নিচ্ছে, এর জবাব দেওয়ার সময় 2026 এসে গিয়েছে। আপনারা যে বীজ বপন করেছিলেন 2021 সালে, সেই বীজ যে আশার বীজ বপন করেছিলেন, আজকে রাজ্যের বিভিন্ন প্রান্তে, মুর্শিদাবাদে, মালদাতে, দিনাজপুরে, আপনার বাঁকুড়াতে, বীরভূমে, পুরুলিয়াতে, হাওড়াতে, হুগলিতে, রাজ্যের বিভিন্ন জায়গাতে আওয়াজ আসছে, ভাইজান আপনি আমাদের এখানে আসুন, আমরা খামচিহ্ন ছায়াতলে যেতে চাইছি, খামচিহ্নকে পাশ দিয়ে এবার বিধানসভায় পাঠাতে চাইছি। এই ভরসা কোথা থেকে পেল? এই ভরসা আপনাদের জন্য পেয়েছে, ভাঙড়ের ভোটারদের জন্য পেয়েছে, ভাঙড়ের মা বোন বাপ ভাইদের জন্য পেয়েছে। আপনারা যে আশার বীজটাকে বপন করেছেন, সে আজকে বৃক্ষে পরিণত হয়েছে। তাই আমার ভরসা, আপনারা যে পথ দেখিয়েছেন, আগামী 2026 নির্বাচনে শুধু ভাঙড় থেকে, ক্যানিং থেকে নয়, রাজ্যের আরো ডবল ডিজিট
আরো অন্যান্য বিধানসভা থেকে নওশাদ সিদ্দিকীর সাথে সাথ দেওয়ার জন্য, নওশাদ সিদ্দিকীর পাশে থাকার জন্য আইনসভায় কমসে কম ডবল ডিজিট 10টার অধিক বিধায়ককে পাঠাবে। এখন আমি 10টার কাছে আমি সংখ্যা বললাম, ডবল ডিজিট বিধায়ক যাবে। কারণ সবাই এখন কিন্তু দেখুন প্রস্তুত হয়ে সব জায়গা থেকে ডাকছে, কেন ভাইজান আসুন, কেন যে ভাইজান যে ভাঙড়ের মানুষ আশা দেখিয়েছে, সে আশাটা আজকে আশার বীজটা আজকে বৃক্ষে পরিণত হয়েছে। তারা সবাই চাইছে যে নওশাদ ভাইজানের সাথে সাথ দিয়ে লড়াই করার জন্য আইনসভায় আমাদের নওশাদ সিদ্দিকী পাঠাতে হবে। সবাই বলছে নওশাদ সিদ্দিকী আইনসভার মধ্যে পাঠাতে হবে। হরিয়ারপাড়া বলছে, রেজিনগর বলছে, মালদা বলছে, মুর্শিদাবাদ বলছে, দিনাজপুর বলছে, হাওড়া হুগলি বলছে, রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ কি বলছে যে নওশাদ সিদ্দিকীর মতো আরো নওশাদ সিদ্দিকীকে আমরা বিধানসভায় পাঠাবো। তাই বন্ধুগণ, মায়েরা, বাপেরা, ভাঙড়ের ভোটাররা যারা উপস্থিত হয়েছেন, আমার ভরসা বিশ্বাস যে আপনাদের ভরসা বিশ্বাস আপনাদের বিধায়ক ভাঙেনি, খামচিহ্ন আপনাদের ভরসাকে নষ্ট করেনি। তাই 2026 লোকসভায় বিধানসভা নির্বাচন আসছে, বিজেপি তৃণমূলের বাইনারিতে আমরা আর পা দেব না। আমার ভরসা আপনাদের প্রতি। আমি 2021 সালে খামচিহ্ন 26 সালের 151টি লিড পেয়েছে, এই লিডে ক্ষান্ত হবে না। এই লিডটি ডবল করে খামচিহ্নকে আপনারা আইনসভার মধ্যে পাঠাবেন। এই ভরসা করা যেতে পারে তো নাকি? এই ভরসা করা যেতে পারে তো নাকি? এখন আর মায়েদেরকে আর বয়স্ক বাপেদেরকে বিজেপির ভয় দেখাতে পারবে না। যদি বিজেপিকে সত্যি তৃণমূল আটকাতে চাই, সর্বপ্রথম কাজ হবে শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রেখে দেওয়া। কিন্তু শুভেন্দু অধিকারীকে জেলের মধ্যে আটকাচ্ছে, শুভেন্দু অধিকারীকে ছেড়ে রেখেছে কেন? ও হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তাহলে করবে এটাকে। আর হিন্দু মুসলমানের মধ্যে না বিভাজন করলে আপনি ভয় পাবেন না, আপনি তৃণমূলকে আর ভোট দেবেন না, সেই ছেড়ে রেখেছে। আমাদের লড়াই কি আছে? বিজেপি তৃণমূলের মধ্যে লড়াই। আপনাকে দেখতে হবে, একদিকে আপনি মন্দির বাঁচাবেন না একদিকে তৃণমূলকে জিতাবেন, একদিকে আপনি মসজিদ বাঁচাবেন না তৃণমূলকে জিতাবেন, একদিকে আপনি ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বাঁচাবেন না তৃণমূলকে জিতাবেন, একদিকে স্কুলে টিচার নিয়োগ করবেন না তৃণমূলকে জিতাবেন, একদিকে আপনার মাসিক রোজগার বাড়াবেন না তৃণমূলকে জিতাবেন, আপনার ঐক্যকে বাঁচাবেন না তৃণমূলকে জিতাবেন, বাংলার সম্প্রীতিকে বাঁচাবেন না তৃণমূলকে জিতাবেন। আপনারা ডিসাইড করুন। কারণ এই তৃণমূলের আমলে না মন্দির সুরক্ষিত না মসজিদ সুরক্ষিত। মন্দির মসজিদের জায়গা, দেবত্ব সম্পত্তি লুট হয়ে যাচ্ছে। ওয়াকাফ সম্পত্তি যেমন তৃণমূলের নেতারা লুট করেছে, দেবত্ব সম্পত্তিও তৃণমূলের নেতারা লুট করে নিচ্ছে। তাই আমি অনেক আগে থেকে আমরা বলে আসছি, তাপস দ্বারা আমরা বলে আসছি, আমরা ঐক্যবদ্ধ হব। বাংলার মানুষ যদি আমাদেরকে সুযোগ দেয়, দেবদেবীর নামে উৎসর্গিত সম্পত্তি আবার উদ্ধার করে নিয়েছে, ওই দেবদেবীকে আমরা বুঝিয়ে দেব, তার যারা সেবায়ত আছে তাদের হাতে তুলে দেব। আমরা আল্লাহর নামে, ইসলামের নামে, মসজিদের নামে, মাদ্রাসার নামে যে সম্পত্তিগুলো উৎসর্গ করেছে, যেগুলো বেহাত হয়েছে, বাংলার মানুষ আমাদেরকে সুযোগ দিলে আমরা আবার সেই সম্পত্তিগুলিকে উদ্ধার করে মুতাল্লিদের হাতে আল্লাহর সম্পত্তি আল্লাহর ঘরে আমরা ফিরিয়ে দেব। এই লড়াই আমরা করব, এই জন্য ভয় পাচ্ছি। তাই বলছি, বাংলাতে আপনাকে ডিসাইড করতে হবে, আপনার কবরস্থানটা বাঁচাবেন না মমতাকে বাঁচাবেন রাজনৈতিক ভাবে। আপনারা বলুন কোনটা চাই আপনার কোনটা চাই বলুন। আপনার মন্দির সুরক্ষিত থাকবে না এই বিজেপি বাঁচবে, কোনটা? আমরা চাই আমাদের মন্দির সুরক্ষিত থাকুক, আমাদের মসজিদ সুরক্ষিত থাকুক, আমাদের ঈদগাহ সুরক্ষিত থাকুক, আমাদের গুরুদুয়ারা সুরক্ষিত থাকুক, আমাদের গির্জা সুরক্ষিত থাকুক। আমাদের মানে পশ্চিম বাংলার কথা বলছি। আমি ভাই মুসলিম ধর্মের অনুসারী, আমি মসজিদে যাব। আমার তাপসদা হিন্দু ধর্মের অনুসারী, উনি চাইলে উনি মন্দিরে যাবেন। যারা শিখ তারা গুরুদুয়ারায় যাবে, যারা খ্রিস্টান তারা চার্চে যাবে। কিন্তু আমাদেরই তো, সব বাংলারই তো, সেগুলো সুরক্ষিত রাখার দায়িত্ব কাদের? আমাদের। তো আপনারা ডিসাইড করুন যে তারা যদি তাদের ভাইপোর জন্য রাজ্যকে বিজেপির হাতে তুলে দেয় বকলমে, তাহলে আপনারা আপনাদের ভাইপোর জন্য ওই বিজেপির হাত থেকে রাজ্য শাসন কার্য কেড়ে নিয়ে তাপসদাদের হাতে তুলে দিতে হবে, মালিক ভাইদের হাতে তুলে দিতে হবে। পারবেন তো নাকি? মারপিট করতে লাগবেন এর জন্য শুধু কি করতে হবে? ভোটটা চুপচাপ এইটা করতে হবে। পারবেন? শুধু আপনারা পারলে হবে না, আপনাদের আত্মীয় রাজারহাটে আছে, আপনাদের আত্মীয় ক্যানিং পূর্বে আছে, আপনাদের আত্মীয় মিনাখাতে আছে, আপনাদের আত্মীয় হারোয়াতে আছে, আপনাদের আত্মীয় রাজ্যে ছড়িয়ে আছে। ভাঙড়ের মানুষ যে পথ দেখিয়েছে, রাজ্যের মানুষ সে পথ অনুসরণ করছে। তাহলে ভাঙড়ের মানুষকে একটু দায়িত্ব নিতে হবে। শুধু 2021-এর নয়, 2026-এর এই পুনরাবৃত্তি নয়, আপনাদেরকে প্রচার করতে হবে, আপনাদেরকে ক্যাম্পেইন করতে হবে যে আমরা দৃষ্টান্ত তৈরি করেছি। যখন একদিকে 293টা বিধায়ক ছিল, তার বাইরে গিয়ে মাত্র একটা বিধায়ক রাজ্যের প্রতিনিয়ত অন্যায় অনাচারের বিরুদ্ধে, যে কোনো ধর্মের মানুষ হোক, যে কোনো বর্ণের মানুষ হোক, যে
কোনো জাতের হোক, যখন তারা অত্যাচারের শিকার হচ্ছে তাদের পাশে দাঁড়িয়ে যাচ্ছে। আমরা এবার শুধুমাত্র ভাঙর থেকে খামচিহ্ন পাঠাবো না, তোমাদেরকেও তোমাদের এলাকা থেকে নওশাদ সিদ্দিকীর মতো খামচিহ্নকে বিধানসভায় পাঠাও, যারা কাঁধে কাঁধ মিলিয়ে যেখান থেকে আইন তৈরি হচ্ছে যাতে সঠিক আইন তৈরি হয় তার লড়াইটা করবে। এটা বলতে পারবেন তো নাকি? ঠিক আছে, ধন্যবাদ সকলে। আমি বললাম না সুপ্রিম কোর্টে মামলা করেছি এসআইআর সংক্রান্ত বিষয়ে, আমার মামলার নাম্বারটা গুগলে গিয়ে সার্চ করে নেবেন, নাহলে অনেকে বলতে পারবে মিথ্যা কথা বলছে। 68938 অর্থাৎ 68,938/2025। 2025 হচ্ছে বছর। 68,938 689338। আমার মামলা নাম্বার কত? ডায়েরি নাম্বার 689338/2025। 2025 মানে 2025-এ মামলাটা হয়েছে। আর মামলার নাম্বার কিন্তু পুরোটাই লিখতে হবে, লিখে গুগলে সার্চ করুন, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে সার্চ করুন, দেখবেন আমার নাম লেখা আছে মোহাম্মদ নওশাদ সিদ্দিকী, আর মামলা করেছি আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে। অবশ্যই সেখানে লেখা আছে, এখানে পাবেন আপনি। বিরুদ্ধে মিন্স নীতির কিছু নিয়ে এসছে। হ্যাঁ, এটা তো আছে, এটা কেউ পোস্টার করে ছেড়েছে। হ্যাঁ, এটা কেউ পোস্টার করে ছেড়েছে। তো কি বলছি, বিরুদ্ধে মানে কি? আমি কি নির্বাচন কমিশনকে তুলে দিতে বলছি নাকি? মোটেও নয়। সরলীকরণ। আমার মতুয়া ভাইদের উপরে চাপ পড়ছে, আমার দলিত ভাইদের উপরে চাপ পড়ছে, আমার আদিবাসী ভাইদের উপর চাপ পড়ছে, পিছিয়ে গরিব মুসলমানের উপর ইচ্ছাকৃতভাবে চাপ তৈরি করছে, পরিযায়ী শ্রমিকদের উপরে বকলমের চাপ হচ্ছে। যারা এখান থেকে সেখানে গেছে, যে আমার খ্রিস্টান ভাইটা ফোন করেছিল, সে আতঙ্কিত তো ভাই। তার চাপ যাতে কমানো হয় তার জন্য আমি মামলা 68,938 আমার মামলা নাম্বার /2025 আপনারা সার্চ করে দেখে নিতে পারবেন। এটা তো সবে শুরু, সামনে দেখো। হ্যাঁ, এরপরে মামলা কি করব? যদি একটা কারো নাম বাদ যায়, হ্যাঁ হ্যাঁ, একদম একটা যদি বৈধ ভোটারের নাম বাদ যায়, ইটস মিন আপনি আর্টিকেল 326 কে ভায়োলেট করছেন। আপনি মানে মাস্টার মশাই। ভারতের নির্বাচন কমিশন যদি কোনো বৈধ ভোটারের সাংবিধানিক অধিকারকে খর্ব করে, 326 নম্বর ধারাকে যদি কেড়ে নেওয়ার অপচেষ্টা চালায় নির্বাচন কমিশন, এখানে কথা দিয়ে যাচ্ছি, আপনাদের বড় ভাইজানের নামটা একবার বলুন কিনা, একটু জোরে বলুন, একটু জোরে হোক, একটু জোরে হোক। ওই নামটা শুনে তো অনেকের কলিজা কাঁপে না? কাঁপিয়ে যায় না নামটা? যে যেখানে আছে আমাদের বড় ভাইজানের নামটা কি গো? বড় ভাইজানের নামটা কি গো? একটু জোরে হোক। আপনাদের বড় ভাইজান অলরেডি আমাকে বলে দিয়েছে, একটা বৈধ ভোটারের নাম যদি বাদ যায়, সেটা নমশূদ্র হতে পারে, দলিত হতে পারে, মতুয়া হতে পারে, আদিবাসী হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, মুসলিম হতে পারে, দেখার প্রয়োজন নেই আমার। আর্টিকেল 326 কে যদি ভায়োলেট করে, আর্টিকেল 326 কে এস্টাবলিশ করার জন্য সুপ্রিম কোর্টে খামচিহ্ন যাবে মামলা করতে, এই নেতৃত্বরা যাবে মামলা করতে, আপনার নিশ্চিন্তে থাকুন। আর্টিকেল 326 কি আছে? ফোন আছে দেখেন সব। আমি ভুল বলছি কি ঠিক বলছি? আপনাদের হাতে ফোন আছে তো, দেখে রাখ। আর্টিকেল 326 আপনাকে আমাকে ভোট দানের রাইট দিয়েছে, স্বাধীনতা দিয়েছে। ভারতবর্ষের নাগরিক 18 বছর ঊর্ধ্বে আপনি আমি ভোট দিতে পারবো। এবার আমার বয়স 30, আমার যদি ভোটার অধিকার কেড়ে নেয়, তাহলে আমার আর্টিকেল 326 কে তো ভায়োলেট করা হচ্ছে। তাহলে এই আর্টিকেল 326 কে এস্টাবলিশ করার জন্য কোথায় যাব? আমরা সুপ্রিম কোর্টে যাব। এটা শুধু আইএসএফ এর জন্য নয়, আমি এখানে কথা দিয়ে যাচ্ছি, আপনাদের এই অঞ্চলে প্রাণগঞ্জের কোন তৃণমূলের বন্ধুরও যদি হয়তো নাম কেটে গিয়েছে, সে নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তার পরিচয়কে গোপন রেখে তারও হয়ে মামলা সুপ্রিম কোর্টে লড়বো, এটা কথা দিয়ে যাচ্ছি। কারণ মমতা ব্যানার্জি তার হয়ে লড়বে না, কারণ এখানে তৃণমূলের নেতা যারা মুসলিম, তাদের মসজিদটা কেড়ে নেওয়ার চেষ্টা কে করেছে? বিজেপি। তাহলে অন্তত যারা তৃণমূলের মুসলিম, তাদের মসজিদটা বাঁচানোর জন্য, মসজিদ যদি তৃণমূল বিজেপি হয় না,
সিপিএমআইএসএফ হয় না, আমি তারপরেও বলছি তাদের কথা মাথায় রেখে তার বাপদাদু যে কবরস্থানে শুয়ে আছে সেই কবরস্থানটা কেড়ে নিতে চাইছে বিজেপি। তাহলে তৃণমূলের হয়ে যারা লড়াই করে অন্তত তৃণমূল তাদের বাপদাদের কবরটাকে বাঁচানোর জন্য মামলা করতে পারতো তো সুপ্রিম কোর্টে, করেছে? কালকে তার ভোটাধিকার যদি কেড়ে নাই মামলা করবে মনে হয়, তাহলে করবেটা কে? তৃণমূলের এখন বাপদাদু যে কবরে শুয়ে আছে ওইটাকে বাঁচানোর জন্য মামলা নওশাদ সিদ্দিকী করেছে, আর ওর ভোটাধিকার যদি কেড়ে নিতে চায় সেটাকে বাঁচানোর জন্য মামলা নওশাদ সিদ্দিকী করার জন্য রেডি আছে। ও ভোট দিক আর নাই। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। এই কত রক্তদাতা কত হয়েছে এখন পর্যন্ত? এই কারা নেতৃত্বটা কোথায় গো? এই স্টেজ খালি কেন রে বাবা? কেউ নেই। একটা খুশির খবর, আমাদের মহিউদ্দিন মোল্লা, আমাদের হাসান, আমাদের রেজাউলের স্মরণে যে রক্তদান শিবির হচ্ছে, ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়ে রাখি প্রাণগঞ্জ অঞ্চলের রেকর্ড। প্রাণগঞ্জ অঞ্চলে ইতিমধ্যে এত রক্ত দিয়ে কেউ রক্ত যোদ্ধারা এত রক্ত দেয়নি। তাই বিরানগঞ্জ অঞ্চল তাদের অঞ্চলের নতুন এক রেকর্ড করছে। অলরেডি এখনো আমাদের সদস্যরা, আমাদের স্বেচ্ছাসেবকরা রক্ত দিতে বাকি আছে। এখনো অনেক মা বোন বাপ ভাই রক্ত দিতে বাকি আছে। ইতিমধ্যেই আমাদের আজকে রেজাউলের স্মরণে, হাসানের স্মরণে, আমাদের মহিউদ্দিনের স্মরণে যে রক্তদান শিবির হচ্ছে, 700 মানুষ রক্ত দিয়ে তারা সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে সহযোগিতা করছে। এই কম্পিটিশনটা আসুন না, এই কম্পিটিশনে আসছে না কেন বলতো? কেন বলতো? আমি এসআইআর ফর্ম ফিল আপ করছিলাম বলে অনেকের রাগ হয়েছে। কেন? চ্যালেঞ্জ হোক, অন ক্যামেরা হোক, দুজন দুদিকে বসবে, উনিও ফর্ম ফিল আপ করবে, আমিও ফর্ম ফিল আপ করবো, 10 মিনিট টাইম দেওয়া হবে, 10 মিনিটে কে কটা ফর্ম ফিল আপ করতে পারে তার চ্যালেঞ্জ হোক। দেখবেন ভাঙড়ের বিধায়ক 10 মিনিটে একাধিক ফর্ম ফিল আপ করেছে, আর উনি 10 মিনিটে 20খানা পেন ভেঙে ফেলেছে। কম্পিটিশনটা তো এটা হওয়া দরকার, আর নাহলে পারবো না ভাই, তুমি আমার থেকে ভালো আছো না। আমি যেমন বলি, হ্যাঁ আপনি যেভাবে বোম মানতে পারেন আমি মানতে পারি না, আমি ওখানে ফেল। আমাকে যদি বলে 10 মিনিট টাইম দেখে কটা বোম মানতে পারো দেখা যাক, আমি বলে আমি পারবো, আমি পারবো না, আমি পারি না তো, আমি ফেল, আমি এখানে হেরে গেছি। মমতা ব্যানার্জি আপনাকে অলরেডি সার্টিফিকেট দিয়ে দিয়েছে, আমি আপনার সাথে পারবো না কম্পিটিশন, আমি হাত তুলে নিচ্ছি। তাহলে আপনি আমার সাথে এই কম্পিটিশনে নাও পারতে পারেন, তাহলে আপনি আমাকে খেসা করছেন কেন? মানুষ যখন আতঙ্কে আছে, আমি কেন মানুষের পাশে এসে দাঁড়িয়েছি? এটাকে আমি ক্যাজুয়ালি হিসাবে নিতে চেয়েছি। কেন? ভয় পাওয়ার দরকার নাই। আমি মানুষের পাশে দাঁড়াবো, আমি যদি ফর্ম ফিল আপ করে দিই, মানুষকে যদি বুঝাই এটা এত সহজ জিনিস বা এইভাবে ফিল আপ করো, কোনো অসুবিধা নেই, মানুষ তো কনফিডেন্স বিল্ড আপ হবে, ভয় দেখে না যাবে। আমি তো এইটাই করতে চেয়েছি। ও আমি ভয় দেখিয়ে কি করবো? মানুষকে প্রাণী মারবো? আমাদের হাওড়া জেলার খলিশানিতে একটি 30 বছরের ছেলে, আমাদের মতো বয়সী ছেলে, সুইসাইড করে নিয়েছিল, ভয় পেয়ে গিয়েছিল বলে। ওরা আব্বা আম্মা দুজনের ভোটার লিস্টে নাম ছিল 2002, পদবিটা আলাদা হয়ে গেছে। তো কি হয়েছে? ওর তো সমাধান আছে, ভাই। আমি আপনাদের একটা শুধু কথা বলি, পদবিটা তো আসে পৃথিবীর সৃষ্টি থেকে আসেনি, কোন একটা সময় থেকে তো চেঞ্জ হয়েছে। তাহলে আপনি বলুন, কারো থেকে তো চেঞ্জ হয়েছে, তার আগে হয়তো পদবি ছিল না। আজকে হালদারটা আপনি কোথা পাবেন? ব্রিটিশ পিরিয়ডের আগে আর পাবেন? হালদার সেভাবে ছিল না, অনেক টাইপের সেভাবে ছিল না। তাহলে কি হবে? ভয় দেখানো হচ্ছে। আমি আপনাদের বলবো, ভয় পাবেন না, লড়াই সামনে এসছে, লড়ে নিতে হবে, ইঞ্চিতে বুঝে নিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রক্তদান শিবির চলবে। বক্তব্য আমি এখানে সমাপ্ত করছি। আপনারা এখনো যারা রক্ত দিতে বাকি আছেন, আপনারা আপনাদের মূল্যবান রক্ত আমাদের ক্যাম্পে দেবেন। ব্যাপারটা হচ্ছে, মিথ্যাচার করে আমাদের সাথে পেরে উঠতে পারছে না। কি বলছেন? নওশাদ সিদ্দিকীর রক্ত তাহলে বিক্রি করে দিচ্ছে। 1992 সালে সুপ্রিম কোর্টে একটি মামলা হয়েছিল, গুগলে সার্চ করে দেখবেন। 2000-এর দিকে মনে হয় অর্ডার হয়েছিল, রক্ত যদি কেউ বিক্রি করে ধরা পড়ে 6 মাস জেল আছে, আবার জরিমানা আছে। 1 ইউনিট রক্ত বিক্রি করলে 6 মাস জেল। এখানে 700 ইউনিট রক্ত আজকে অলরেডি দিয়ে দিয়েছে। যদি এটা আমি বিক্রি করে দিই, তাহলে 6 মাস ইন্টু 700 ইউনিট, কতদিন আমি জেলের মধ্যে থাকবো? আর বেরোতেই পারবো না। তো তাহলে নটোরিয়াস ক্রিমিনাল আমার বিরুদ্ধে
এত টাকা খরচ করে মিটিং মিছিল করতে লাগবে না, আমার বিরুদ্ধে মামলা করে ঢুকিয়ে দিন। তখন আমি আপনাদের বলি, আমার চাই, আমি রক্তটা দিচ্ছি 700 ইউনিট, আমাকে সারা বছর আমাকে কিন্তু 700 ইউনিট রক্ত বুঝিয়ে দিতে হবে। এটা দরকার না একটা স্লিপ দিয়ে দেবে, ঘুরো তুমি রাতে, এই রক্ত নেই সেই রক্ত নেই, এই করবে। মালিক ভাই শুরুতে বক্তব্য কি বললো, কত কি এবি নেগেটিভ একটা রক্ত পাওয়া যাচ্ছিল না, কিন্তু আমরা এইরকমই চুক্তি করে রেখেছি, ওদের ব্লাড ব্যাংকে রক্ত নেই তো কি হয়েছে, ও একটা লোক জোগাড় করে দিয়েছে, আমাদের রক্তের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে, সেই রক্ত ব্লাড এসে দিচ্ছে। আপনার কোনটা দরকার? ওদের মিথ্যাচারের জবাব দেওয়া দরকার তো নাকি? মিথ্যাচারের জবাব কিভাবে হবে? আমি এখানে কথা দিয়ে যাচ্ছি, যারা রক্ত দিচ্ছে শুধু নয়, প্রাণগঞ্জের মানুষ, শুধু আইএসএফ এর শুভাকাঙ্ক্ষী আইএসএফ এর নেতৃত্ব নয়, যদি তৃণমূলের পরিবারের কারো রক্তের প্রয়োজন হয় নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করবেন। অলরেডি করে, তারা অনেককে রক্ত দিয়েছি, আপনাদের পরিচয় গোপন রেখে আপনাদেরও রক্তের ব্যবস্থা করে দেব। আমার দরকার যথাসময়ে রক্তটা। এদিকে কার্ড আছে আপনার, কার্ড নিয়ে ঘুরছেন, 4-5টা ব্লাড ব্যাংক, রক্ত পাচ্ছে না, ওটা দরকার না আমাদের? আপনারা এখানে কারা আছে? মালিক ভাই যারা আছেন, তুমি আমাদের তো, তোমাদের ওখানে হয়েছিল তো, কোন জায়গাটা বিবি রাইটের যে বাজি কোনো নেতৃত্বদের ফোন করলেন, বাবা আমার রক্তের দরকার, সেটা অ্যারেঞ্জ করে দেবো না কার্ড দেবো, কোনটা লাগবে বলে? কোনটা আপনারা চান? যেটা চাইবেন সেটা দেবো। কিন্তু আমি মনে করি এটাই, যে কার্ড নিয়ে হন্য হয়ে ঘোরার থেকেও আমি এসেছি ভাইজানের ডাকে রক্ত দিতে। এখানে ভাইজান তার দায়িত্ব নিয়েছে, 700 ইউনিট হোক 750 ইউনিট হোক, সারা বছরে আমার যদি রক্তের প্রয়োজন হয়, হয় ভাইজান নাহলে ভাইজানের প্রতিনিধিকে বলবো, আমার রক্তের ব্যবস্থা হয়ে যাবে। কোনটা আপনারা চান? আমি মনে করি আপনাদের বিধায়কের ডাকে যেমন ভরসা করে এসেছেন, আমার প্রতি ভরসা রাখুন। আর কেউ বলতে পারবে না এই 2021 সালের পর থেকে বিধায়ককে বা তার দলের লোককে ফোন করে যে রক্ত চেয়েছি রক্তের ব্যবস্থা করে দেয়নি। হয়তো কিছু সময় আগে পরে হয়েছে, কিন্তু ব্যবস্থা হয়েছে। তবে কিছু লোকের ভাই আমি ব্যবস্থা করে দিচ্ছি না আজকাল। কাদের বলুন তো? তৃণমূলের লোক ব্যাপারটা নয়, তারা প্রাইভেট হসপিটাল চালায়। আমাদের কাছে কিছু কিছু রিপোর্ট আসছে, প্রাইভেট হসপিটাল চালায়, তারা আমাদের কাছ থেকে বিনামূল্যে রক্তটা নিচ্ছে, বুঝতে পারছেন? নিয়ে আবার ওটা ওখানে বিক্রি করে দিচ্ছে। এই খবর কিছু আমাদের কাছে এসেছে। ওই জন্য আমরা ডাইরেক্ট পার্টির সাথে, অর্থাৎ যার রক্তের প্রয়োজন তার সাথে কথা বলছি। আপনার রক্তের প্রয়োজন, কোথায় বাড়ি, ঠিকানা দিন, আমার লোকেদেরকে দিয়ে একবার চেক করিয়ে নিচ্ছি, দেখো তোমার সত্যি রক্তের প্রয়োজন আছে কিনা নাই। প্রয়োজন আছে, ব্যবস্থা করে দিচ্ছে। এটা ভালো কি খারাপ করছি ভাই? এটা যদি কারো গোসায় কিছু করার নেই, কারণ আপনি আমাকে 1 ইউনিট রক্ত দিয়েছেন ক্যাম্পে, তো আপনার বিপদের সময় যদি আপনাকে আমি 1 ইউনিট অন্তত রক্ত যদি নিতে পারি, তাহলে তো আপনি আমাকে সন্দেহ করবেন ভাই। হ্যাঁ, আপনার রক্তে অন্যের প্রাণ বাঁচছে, অন্য রক্তে আপনারও প্রাণ বাঁচতে পারে, ঠিক কথা, কিন্তু আমার ফার্স্ট কাজ হবে আপনাকে দেওয়া। এটাও আমার মাথায় রাখতে হবে। তো সাধারণ মানুষ এসে দিচ্ছি, অহরহ দিচ্ছি, কিন্তু আপনি একটা হসপিটাল চালান, মাঝে মধ্যে ফোন করছেন ভাঙড় থেকে, বলছি অমুক এমএলএ সাহেব, হ্যাঁ বলুন, আমার একটা রক্তের প্রয়োজন আছে। তা সে যদি মানুষকে বিনামূল্যে দেয়, সেটাও প্রশ্ন আসছে না, সে আবার ওটা, বুঝতে পারছেন, ওটা তো আমরা করতে দেবো না ভাই। এতে অনেকের রাগ হচ্ছে। ব্যাপারটা কি জানেন, আঙুর ফলকে শিয়াল কখন বলে বলুন তো? কখন বলে? যখন চেষ্টা করে খেতে পারে না, হয়ে ওঠে না, পারতে পারে না, তখন কি বলে, যাওয়ার সময় টক ফল বলে বেরিয়ে যায়। তো আমাদের সাথে কম্পিটিশনে পেরে উঠতে পারছে না, যেমন হোক হেন তারা প্রকারে আমাদেরকে মিথ্যাচার করবে। তবে ভাঙড়ের মানুষ, রাজ্যের মানুষ ভালো করে জানেন যে নওশাদ সিদ্দিকী অন্যায়ের কাজ করে না, অন্যায়ের কাছে মাথা নত করবে না, অন্যায়কে প্রশ্রয় দেবে না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। যাদের বাকি আছে তারা লেটেস্ট আপনাদের আপডেট দিচ্ছি, 775 জন অলরেডি রক্ত দিয়ে দিয়েছে। এই রক্ত যোদ্ধাদেরকে আমাদের এই মঞ্চের পক্ষ থেকে, আমরা প্রাণগঞ্জ অঞ্চল কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর যে সমস্ত আমার বোনেরা ভাইরা আজকে ভলেন্টিয়ারের কাজ করেছে, ভালো লাগছে। অনেক মহিলারা এগিয়ে এসছে, তারা লেখালেখি করছে, আমরা তো এটা চাই মহিলারা এম্পাওয়ার হোক। আমরা আমাদের পার্টি যে বুথ কমিটি তৈরি হচ্ছে, সেই বুথ কমিটিতে 2 জন করে মহিলা রাখার কথা বলেছি, আর 1 জন করে ছাত্র রাখার কথা বলেছি। কারণ এই মহিলারাই আগামী দিনে সমাজে পথ দেখাবে। অর্ধেক পৃথিবীর অর্ধেক আকাশ
মহিলারাই দখল করে রেখেছে, তাদেরকে কোনোভাবে আমরা অবজ্ঞা করতে পারি না। আইএসএফ এ হিজাব পরে এসেও আইএসএফ করতে পারে, বোরকা পরে এসেও আইএসএফ করতে পারে, শাখা পলা লাগিয়ে এসেও আইএসএফ করতে পারে, কোনো বাধা নাই। অর্থাৎ তার ধর্মীয় পরিচয় রেখে তিনি আইএসএফ করবেন। ধন্যবাদ মা বোনদেরকে যারা আজকে আমাদের স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেছেন। ধন্যবাদ জানাই যে মেডিকেল টিম এসে আজকে আমাদেরকে সহযোগিতা করেছে। আবারও মিডিয়ার বন্ধুদেরকে ধন্যবাদ জানাই, দর্শক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই, পরিশেষে আবারও পুলিশ বন্ধুদেরকে ধন্যবাদ জানাই। সব সমস্যা কি জানেন, পুলিশদের কি অবস্থা জানেন, মন্দিরের ঘন্টা। দেখবেন যে পুজো দেয় সেও ঘন্টা বাজায়, যে পুজো দেয় না সে ঘন্টা বাজায়। দেখবেন আপনি খোঁজ নিয়ে দেখেছেন একটা পুলিশ কতক্ষণ ডিউটি করছে জানেন আপনারা? একটা সরকারি কর্মচারী কতক্ষণ ডিউটি করবে? 8 ঘন্টা। 8 ঘন্টার বেশি সে ডিউটি করবে না। আর আপনার ভাঙড় থানা তো এবার জিজ্ঞাসা করে দেবুন কতক্ষণ ডিউটি করে? 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা কেন করবে? আমাদের আওয়াজ তুলতে হবে। মাননীয়, আপনি পাড়াতে পাড়াতে থানা তৈরি করে দিন, কোনো আমাদের যায় আসে না। আমরা কি সমাজ বিরোধী নাকি? আমরা মারামারি, হানাহানি, গলি পিস্তলে ছোটাছুটি করি নাকি? আমাদের ভয়ের কি আছে ভাই? তো পাড়াতে পাড়াতে থানা করে দিন, কিন্তু থানাতে হলে পুলিশও দিতে হবে। একটা পুলিশকে আপনি 14 ঘন্টা ডিউটি করাবেন, এটা মেনে নেবো না আমরা। তাই পুলিশ বন্ধুদের জন্য আমাদের আওয়াজ তুলতে হবে। পুলিশে 2.5 লক্ষ শূন্য পদ আছে, ওই শূন্য পদ পূরণ করতে হবে। পুলিশে 8 ঘন্টা ডিউটির ব্যবস্থা করতে হবে, তার বেশি না ডিউটি হয়। আর সর্বোপরি পুলিশ সহ সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে দিয়ে দিতে হবে। এই আওয়াজও আমাদেরকে তুলতে হবে। পুলিশ আমাদের সামাজিক বন্ধু, তারা আমাদের শত্রু নয়। পুলিশের গুটি কয়েক তারা সিট যারা বিকিয়ে দিয়েছে তাদের কথা বাদ দিন, এন্টায়ার পুলিশ সোসাইটিকে আপনি আমি খারাপ বলতে পারবো না। আপনি আমি শান্তিতে ঘুমাচ্ছি ভাঙড় থানার জন্য, কাশীপুর থানার জন্য, চন্দনেশ্বর থানার জন্য আপনি আমি শান্তিতে ঘুমাচ্ছি, ওরা আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে। আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ সদস্যর নাম কি? পুলিশ। পুলিশ আমাদের সমাজের বাইরে নয়, আমাদেরই তারা আপন। আমরা পুলিশিং সিস্টেমকে আমরাই নিয়ে এসেছি, আমরাই তাদেরকে মাইনে দিচ্ছি, ট্যাক্সের মাইনে, যাতে সমাজ সুষ্ঠুভাবে থাকে। তাহলে পুলিশের প্রতি আমাদের ভরসা আস্থা রাখতে হবে। সাথে সাথে পুলিশের কাছে অনুরোধ যে আপনারা আস্থা যাতে ঠিকঠাক থাকে তারও ব্যবস্থা করবেন, কোন রকম ধর্মায় দুর্নীতিকে আপনারা প্রশ্রয় দেবেন না। এই কথা বলে আমি ভাঙড় থানা তথা ভাঙড় ডিভিশনের অফিসারদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই সমাপ্ত করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, ভাঙড়বাসী জিন্দাবাদ, প্রাণগঞ্জ অঞ্চল নেতৃত্ব জিন্দাবাদ।